কষ্ট হয়ে যায়, টাফ হয়ে যায় আর কি, সব মিলে। ভাই সব কিছুই নাই, কোনো কিছু বাদ দেয় নাই ভাই। আর সিলেবাস তো কিচ্ছু কমায় নাই ভাই, আমাদের সিলেবাস কিচ্ছু কমায় নাই, করোনার জন্য মনে করেন যে আমাদের মেবি মনে করেন যে এমনিতে ফিজিক্যালি ক্লাস নেওয়ার সময় যত ইয়া করতো আর কি, যত পরীক্ষা নিত অথবা প্রেশার দিত, তার চাইতে আরো বেশি দিতেছে অনলাইন। ইচ্ছা মতো পড়াইতেছে ভাই, অনলাইনে ক্লাসে ইচ্ছা মতো পড়াইলে বোঝা যায় না যে কত পড়াইতেছে, স্যারদেরও লিমিট থাকে না, সময় আছে পড়াইতে থাকে পড়াইতে। আমাদের ম্যামের মতো না আর কি, ম্যামের মতো ফ্লেক্সিবল হইলে ভালো হতো, যে একটা জিনিস বারবার বুঝাই দিতেছে, আমরা তো বুঝাইতে গেলে চেপে যায়, সময় নষ্ট হয়। একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কেন ওখানে কি আপনার আপনার সিলেবাস নেই, যে মানে সময় নেই যে 1 ঘন্টা ক্লাস হবে বা এরকম টাইম শিডিউল নেই? সিলেবাস আছে কেন, তারপরেও কি করে আমাদের কি জিনিস প্রয়োজন ওরা বেশি বানায় বানায় বানাইতে চায়। হয়তো আপনাদের জন্য একটা কি বলে ভালো হবে, এই জন্য হয়তো একটু বেশি বেশি পড়াচ্ছে, টেনশন। আচ্ছা, আস্তে আস্তে সবাই আসছে, দেখা যাক কে কে আসে সকালবেলা। রাজু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সায়েদ কি খবর? সায়েদ ম্যাম আজকে কি আমরা টি-শার্ট ডিজাইন শিখবো? না, টি শার্ট তো সেই ফার্স্ট ক্লাসের সেকেন্ড ক্লাসে মেবি দেখানো হয়েছিল, র্যাপ আর স্কিউ এগুলো যেদিন করেছিলাম, তাই না নিপু, রাজু? সেদিন হালকা ধারণা হয়েছিল একটা। না, আসলে টি শার্ট আমরা ওইভাবে দেখব না, আজকে আমরা ওয়েব টেমপ্লেট কীভাবে ডিজাইন করে সেইটার বেশ দেখবো। তো ওয়েব টেমপ্লেট ডিজাইনটা তো একদিনে শেষ করা সম্ভব না, হয়তো বা আমাদের 2 দিন সময় লেগে যাবে। অ্যাকাউন্ট করেছেন মিপু? জি ম্যাম, অ্যাকাউন্ট করে রাখছি। আচ্ছা, ভাই ভাই করতে কোনটাতে আর করেছেন? ফ্রিল্যান্সারে আসছিল আগে, ওইটা দেখি আবার সবকিছু ভুলে গেছি, নতুন করে আবার করতে হবে। হ্যাঁ, নতুন করেই করেন। আমাদের ওই যে থার্সডেতে একটা মিটিং হয়েছিল, ট্রেনার সবাই, সব ট্রেনার, তারপর কোঅর্ডিনেটর, টিম লিডার যে ছিল, প্রজেক্ট ম্যানেজার, তো ওখানে বললো আমাদের যে স্যার বস আর কি, উনি যেটা বললো যে পুরোনোটা মেবি হবে না, কারণ দেখা যায় অনেকে ফেলে রাখছে, ওটাতে রিভিউ হয়তো বা খারাপ থাকতে পারে। আপনার যদি একটা ব্যাড রিভিউ চলে আসে তাহলে প্রবলেম হতে পারে। আবার দেখা যায় আপনি হয়তো বা এক পিসিতে বা একটা আইপির আন্ডারে করেছেন, এরপরে আবার হয়তো বা পিসি চেঞ্জ করেছেন, আইপিটা চেঞ্জ হয়ে গিয়েছে, সেটাতে আবার আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ারও সম্ভাবনা থাকে, এই জন্য নতুন খুলে নেওয়াই মনে হয় বেটার হবে। ওইটাই করবো আর কি। আমি সোমবারের পরে থেকে ভালো মতো কাজ করতে পারবো। কন্টিনিউ করবেন, হ্যাঁ বলেছেন 20 তারিখের পর থেকে, মনে আছে আমার। আচ্ছা, আল্লাহ ভরসা, সমস্যা নেই, তবে ট্রাই করেন হার্ট অ্যান্ড সোল। যেই কাজগুলো করছি, পোর্টফোলিও বিহেন্সে অ্যাকাউন্ট করা হয়েছে? ম্যাম ওইটা করা হয় না, ওইটা করে নেব। বিহেন্সটাও সহজ, সবই সহজ। জাস্ট behance.com-এ যাবেন, ফেসবুকে যেমন অ্যাকাউন্ট খুলছেন ওরকমভাবে, চাইলে আমি এখন দেখাই দিতে পারি, বাট আসলে এগুলো আমরা সবাই গ্র্যাজুয়েশন করছি বা কমপ্লিট, সো আসলে এই জিনিসগুলো সবগুলা সাইট মোটামুটি দেখা যাচ্ছে, মানে আমি দেখছি যে কোনটা কিরকম। আর এই মানে একজন বড় ভাই আছে, উনি হলো আপনার ইয়ে করে ফ্রিল্যান্স করে, গ্রাফিক্স ডিজাইনের করে। ওনার কাছেও কিছু বললাম, তো উনিও কিছু সাজেস্ট করলো আর কি। আচ্ছা, আমরা হচ্ছে যখন অ্যাকাউন্ট করব, ফাইবারেই হোক, ফ্রিল্যান্সার হোক বা অন্য যে কোনো মার্কেট প্লেসেই হোক, ওখানে হচ্ছে এক্সপিরিয়েন্সটা একটু দিয়ে রাখবো। সাপোজ আমরা এখন নিউ বিগিনার,
কিন্তু আমরা একদমই জানি না। তো এক্সপিরিয়েন্স ধরুন 6 মাস 1 বছর আমরা অ্যাটলিস্ট এখানে রাখবো যে আমরা 6 মাস 1 বছরের এক্সপিরিয়েন্স আছে। কিভাবে সেটা প্রুভ করব? আমাদের পোর্টফোলিওর মাধ্যমে। আমরা মিনিমাম যে কাজগুলো পারি, যে লোগো ডিজাইন পারি, ইমেজ রিটাচ পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ পারি, ম্যানিপুলেশন পারি, তারপর বিজনেস কার্ড ডিজাইন করতে পারি, ফ্লেয়ার ডিজাইন করতে পারি, তারপর ওয়েব ব্যানারে যে ছোটো ছোটো ওয়েব ব্যানারগুলো ডিজাইন করতে পারি। আজকে আমরা ওয়েব টেমপ্লেট শিখবো। তো এই প্রত্যেকটা জিনিসেরই মিনিমাম যদি আপনি 5টা করে ক্রিয়েট করেন নিজের কনসেপ্ট থেকে, আর ট্রাই করবেন হচ্ছে ছবিগুলো যে থাকে নিজের ছবিগুলো করার জন্য, তাহলে আর কি হবে, ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ সে নিজেরটা করেছে, যেহেতু তার মানে সে নিজেই করেছে, অন্য কারোটা কপি করা না। তো মিনিমাম প্রত্যেকটা 5টা যদি করে আপনি বিহান্সে আপলোড দিয়ে রাখেন, মানে আপনার পোর্টফোলিও ক্রিয়েট করে রাখেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা মোটামুটি ভারী হয়ে যাবে। সো সেটা আপনি যেখানে আপলোড করেন না কেন ওটা গুরুত্ব সহকারে কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আর কি একটাই তৈরি করা যায়? গিগ? হ্যাঁ, না না না, ফাইবারে গিগ আপনার এখন 5টা করতে পারবেন। আচ্ছা। 5টা মানে আমি ওই দিন গিগ তৈরি করতে গেছিলাম, তো মানে প্রথমে একটা নিতেছে, মানে লোগো ডিজাইনের জন্য একটা, তারপর ম্যাম হয়তো আগে একটার মধ্যে একটাই থাকবে, লোগোর জন্য শুধু লোগো ডিজাইন যে ওইটাই করতে পারবেন, এরকম টোটাল 5টা করতে পারবেন। আচ্ছা। দিদারুল, জি ম্যাম। কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাকাউন্ট কমপ্লিট? অ্যাকাউন্ট কমপ্লিট না ম্যাম, কাল পরশুর দিকে একটু মাথা ঘামাবো, এখন একটু ব্যস্ত তো। আচ্ছা, 20 তারিখের মধ্যে হয়ে যাবে। জি ম্যাম, হয়ে যাবে, কাল বা পরশু পরশুই হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা অত কঠিন না ম্যাম। নিজের একটা পোর্টফোলিও খুলে নেবেন, ওখানে কাজগুলো আপলোড করব, আর হচ্ছে অ্যাকাউন্টগুলো খুলে নিই, কারণ অলরেডি আমাদের 14-15টা ক্লাস শেষ। সো এখন থেকে যদি ট্রাই না করি কিন্তু হবে না। আর আপনাদের অনেকগুলো রিকমেন্ডেশন এসেছে যে $100 অথবা 10 রিভিউস, অথবা লোকাল মার্কেটে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে একটা ফুল টাইম জব নিতে হবে, মানে থাকতে হবে যে ফুল টাইম জব করছেন, মিনিমাম 8,000 টাকা স্যালারি, 3 মাস কাজ করবেন। যদি তো থাকে যে 3 মাসের যেই আপনি যেই কোম্পানিতে জব করছেন সে হচ্ছে আপনাকে রিকমেন্ডেশন দিবে অথবা লেটার দিবে যে আপনি 3 মাস এখানে জব করছেন, ফুল টাইমে 8,000 টাকা মিনিমাম স্যালারি। আর এটাও যদি না হয়, যদি এমন হন যে আমি নিজে কিছু করব, সেক্ষেত্রে আপনার নামে, মানে উদ্যোক্তা যেটা বলে, আপনার নামে একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে। এরপরে হচ্ছে আপনি যে কাজগুলো করছেন, যেমন ফেসবুকে অনেকে মার্কেটিং করছে, তা অথবা আপনি নিজেই কোনো একটা ইভেন্ট ফার্ম করলেন যে আপনি নিজেই ডিজাইন করছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজের একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে। এরকম 4-5টা ইস্যু আছে, যে যেটা পছন্দ হয়। আমার মনে হয় সব থেকে, যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের মার্কেট প্লেসটাই আসলে বেটার হবে। কি বলেন? জি ম্যাম, এটাই ভালো হবে, এটাই আর কি চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, কারণ আপনি সহজেই ঘরে বসে কাজ করতে পারছেন। আর দেখা যায় একটু কষ্ট করলে, একটু যদি অনলাইন 24 আওয়ার্স থাকি, আর হচ্ছে একটু যদি সময় দেই, সময়টা এখানে সবচেয়ে মূল ব্যাপার। সময় আর ম্যাম সমস্যা নেই, লাগুক সময়, 3 মাস 4 মাস 5 মাস তবু কিছু একটা হোক, এটা কি একটা ডিরেকশন আপনাদের না, এলইডিপি যে প্রজেক্ট, তারা তো বলেছে যে যতদিন আপনি আর্ন না করতে পারবেন ততদিন আপনি তাদের সাথে থাকতে পারবেন। সো ট্রাই করবো আমরা হার্ট অ্যান্ড সোল, যে আমার অ্যাকাউন্টটা যাতে ব্যান না হয়, অ্যাকাউন্টটা যেন একদম পারফেক্টভাবে থাকে। সবাইকেই বলছি অ্যাকাউন্টটা পারফেক্ট রেখে কাজ করে, যে তারা যে জিনিসটা চাচ্ছে $100 অথবা 10 রিভিউস আমরা এনে দিতে পারবো ইনশাল্লাহ। ভালো ভালো কাজ করব, আর সেই জন্য আমার পোর্টফোলিওটা কি হতে হবে, একটু মোটামুটি ভালো হতে হবে। যে কাজগুলো করব সেগুলো যেন ইউনিক হয়, দেখতে যেন ভালো হয়। সবাই ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাডাম। ক্লাসকে শুরু করব।
এই ম্যাম তো আসেনি, কি জানি নাম, সঞ্জিদা। কার জন্য কি বাকি ছিল, পরে ওগুলো দেখা হয়েছে, কমপ্লিট হয়েছে। দিদারুল কি যেন একটা কোশ্চেন ছিল লাস্ট ক্লাসে, কারেন্ট চলে গেল, এরপরে তার আপনার ওটা পারিনি আসলে কমপ্লিট করতে পারিনি। একটা ভিডিও দেখলাম যে ব্রাশ একটা আর কি আমরা অনেক ধরনের ব্রাশ ক্রিয়েট করতে পারি ফটোশপে। হ্যাঁ। কিন্তু নতুন ভাবে যদি ব্রাশ ক্রিয়েট করি তো ওর থেকেও ভালো কাজ করতে পারবো। আমি একটা শর্টকাটে কাজ করি, সেটা হচ্ছে চলুন দেখি আমি যেভাবে করি সেটা আর কি দেখাই। যে ব্রাশ দিয়ে করা যায়, আপনি যে বিভিন্ন ধরনের ব্রাশ ডাউনলোড করে নিয়ে এসেও খুব সুন্দরভাবে কাজ করতে পারে। অনেকে ব্রাশ দিয়ে করে, অনেকে অনেক কিছু দিয়ে করে। আমি একটা শর্টকাট পদ্ধতি ইউজ করি, যে খুব বেশি ইউনিক না হলে কিভাবে শর্টকাটে কাজটা কমপ্লিট করা যায়। কি ব্যাপার, ফটোশপ অন হতে এত সময় লাগে? প্রথমবার অল্প একটু সময় নেয়, পরের সময় নেন। ঘুমাচ্ছে আপনাদের মতো ফটোশপও ঘুমাচ্ছে সফটওয়্যার। আমার এমন হয় ম্যাম, প্রথমবার ওপেন হতে একটু সময় নেয়, তারপর পিসি অন করলে সময় নেন। এটা চলে এসেছে। আমি ধরেন এরকম একটা ইমেজ নিয়ে এসেছি, দিদারা জি ম্যাম। আপনার জন্য দেখাচ্ছি, দেখেন। একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম, সবাই কি দেখছি? জি ম্যাম, দেখতেছি।
সাপোজ সেম ইমেজটাই নিয়ে আসি। তো এই ইমেজটাকে নিয়ে আসলাম, রেস্টিরাইজ করি। তো আমি এই কালারফুল ইমেজটাকে নিয়ে আসি। কেন নিয়ে আসলাম দেখাচ্ছি। আমি চাচ্ছি কি যে এই যে ইমেজটার চারপাশে এরকম ছড়ায় ছড়ায় গিয়েছে, নিচের ইমেজটা ঠিক এইটার মতোই এরকম ছড়িয়ে ছড়িয়ে যাবে, এরকম কিছু একটা আমি চাচ্ছি। তো আমি ফার্স্টে কী করব, আমি কন্ট্রোল ধরে এটাতে প্রেস করলাম, এই জিনিসটা সিলেকশন হয়ে গেল, মানে আমার কালারফুল যে ইমেজটা সেটা সিলেকশন হয়ে গেল। এরপরে আমি কন্ট্রোল অল্টার ধরে নিচের যে ইমেজটা সেটাকে ক্লিক করলাম, অটোমেটিক্যালি ওই ইমেজটা সিলেকশন হয়ে গেলে কন্ট্রোল শিফট আই দিয়ে আমি ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার পর ডিলিটে প্রেস করি। এখানে স্মার্ট অবজেক্ট হয়ে আছে, সরি, রাইট বাটনে ক্লিক, রেস্টিরাইজ লেয়ার, কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল অল্টার ধরে একে সিলেক্ট করি, সিলেকশন চলে এসেছে, কন্ট্রোল শিফট আই প্রেস করি, ডিলিট। কন্ট্রোল ধরে একে সিলেকশন করি, কন্ট্রোল অল্টার ধরে একে সিলেকশন করি, কন্ট্রোল শিফট আই, দেখি তো ডিলিট করে কি হয়। শিফট আই, ওকে, না সিলেকশনের পর ছবি লেয়ারে গিয়ে ডিলিট হবে না, রাস্টারাইজ হবে। হ্যাঁ হওয়ার তো কথা। কন্ট্রোল অল্টার ধরে এটাকে সিলেক্ট করি, হ্যাঁ, কন্ট্রোল শিফট আই, এখন যদি ডিলিট করি, এটাকে নিচে রাখি, কন্ট্রোল ধরে একে সিলেক্ট করি, ওহো, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট আই, এবার যদি ডিলিট করি, ওকে এবার আছে, কন্ট্রোল টি, ঠিক আছে বিষয়টা। তাহলে কি করলাম, এই জিনিসগুলো যত প্র্যাকটিস করব তত হচ্ছে মনে থাকবে যে এটা হচ্ছে আমার ইমেজ, ইমেজের ভিতরে থাকবে আর চারপাশে টুকু এরকমটা হয়ে যাবে, আর এটা হচ্ছে আমার রিয়েল ইমেজ। তো আমি ফার্স্টে কি করেছি যে কন্ট্রোল ধরে একে সিলেক্ট করলাম, একে না কন্ট্রোল ধরে মনে হয় কন্ট্রোল ফার্স্টে হচ্ছে এই কালারফুল যে ইমেজটা আছে সেটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে একে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিলাম, এরপরে এই পাশে আসে সিলেক্ট করি, ডিলিট করে দিই, হ্যাঁ ডিলিট করে দিলে দেখেন চলে গিয়েছে, কন্ট্রোল ডি, ক্লিয়ার। ফার্স্টে কি করেছি, কন্ট্রোল ধরে যে যার মতো কাটতে চাই
তার থাম্বনেইলে ক্লিক করেছি। ক্লিক করার পর ইনভার্স করে দিলাম, Ctrl+Shift+I দিয়ে দেওয়ার পরে যাকে কাটতে চাই সেই লেয়ারটা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলেই অটোমেটিক্যালি কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো দিদার আপনার যে কোশ্চেনটা ছিল যে ইমেজটা আছে আবার চারপাশে এরকম ছোট ছোট অপশন রেখেছে, তো আপনি চাইলে শর্টকাটে এই কাজটা করতে পারেন। আর যদি ব্রাশ নিয়ে আসি, যেমন এরকম ব্রাশ পাওয়া যায়, ব্রাশ কোথা থেকে ডাউনলোড করছিলাম আমরা, দিদার গুগল থেকে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, ওই যে আমরা ব্রাশ ডাউনলোড করেছিলাম, চলে যাব ব্রাশ ইজি নামে একটা সফটওয়্যার আছে, ওখানে চলে যাওয়ার সাথে সাথেই আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাশ দেখতে পাবো। মিনিমাম মেবি 3টা মিনিমাম করা যায়, আর সরি ম্যাক্সিমাম মেবি 5টা, এর বেশি করা যায় না। ওরকম ব্রাশ ডাউনলোড করে নিয়ে এসেও এই যে ব্রাশ তুলে আসলে এরকম ব্রাশগুলো চলে আসে, তখন আপনি সেই ব্রাশ চাইলে কি করতে পারেন, যেমন এটা যদি লাইটিং নেই, সাপোজ একটা লাইটিংয়ের ব্রাশ নিলাম। বড় ইলিশ মাছ এসেছে, কেউ কিনবেন? কাছে গিয়ে দেখেন ছোট ছোট হয়ে গেছে, বড় আর নাই। ম্যাম কেজি কত জিজ্ঞেস করেন? আর সারাদিন এই যে প্যাক এরা আসতে থাকে তারপর হচ্ছে তরকারি আম কাঁঠাল আসতেই থাকে। আর এখন তো নতুন একটা অপশন আসছে, মানে ভিক্ষুক যারা থাকে তারা এসে কলিং বেল দেয়, যে কি যা অবস্থা, প্যারার মধ্যে ডোরবেল সার্ভিস। সব ধরনের সার্ভিস এখন আমরা এখানে পাই। যেমন ধরেন এই যে এই ব্রাশ নিয়ে এসেছি, তো এটা তো আমি আর কি মেঘের ব্রাশ নিয়ে এসেছি। আপনি চাইলে যেরকম যে ফাটা ছড়িয়ে ছিটে যাচ্ছে এরকম ব্রাশও পাবেন, এনে আপনি ওই আপনার পছন্দ মতো যে এই সাইডে দিয়ে নেবেন। দিদার পারবো? অবশ্যই পারবেন। ইনশাল্লাহ ট্রাই করি, পারবো। চলেন আজকের ক্লাস শুরু করি। ওকে, আজকে ক্লাস কিসের উপরে করব? ওয়েব টেমপ্লেট ডিজাইন। ওয়েব টেমপ্লেট ডিজাইন আসলে কি কেউ বলতে পারবেন? ওয়েব টেমপ্লেট ডিজাইন কি? আলামিন, কি খবর? ম্যাম কি খবর? ভালো আছেন ম্যাডাম? এই আছে ম্যাডাম, অফিসে ম্যাডাম। অফিসে আছি অফিসে বলতে কিছু। আচ্ছা, ওকে, নো প্রবলেম। তো আপনার অফিসটা কি এই ডিজাইন রিলেটেড কোনো কাজ করেন নাকি অন্য কোনো ফার্ম? ম্যাম আমি হচ্ছে আইটি অফিসার, তো ডিজাইন রিলেটেড কাজও করা হয়, অনেক কাজই করা হয়। প্রাইভেট ইউনিভার্সিটি তো এরা সব কাজই করে। ঠিক আছে, আপনাদের জন্য হচ্ছে রিকমেন্ডেশনগুলো তো শুনেছেন যে $100 অথবা 10টা রিভিউ, অথবা যদি আপনি লোকাল মার্কেটে কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে একটা জব করতে হবে মিনিমাম 3 মাস, মানে আপনি জব করবেন ফুল টাইমে 8,000, মিনিমাম হচ্ছে 8,000 টাকা স্যালারিতে আপনি জব করবেন। 3 মাসের একটা দিতে হবে রিকমেন্ডেশন দিলে, তাহলে হচ্ছে আপনার সার্টিফিকেট আসবে। আর অথবা আপনি যদি উদ্যোক্তা হন তাহলে নিজের নামে একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে। এখন দেখেন আপনার জন্য যেটা সুইটেবল আপনি সেটা করা যায় কিনা। ঠিক আছে ম্যাম। তো আজকে আমরা কি শিখবো? ওয়েব টেমপ্লেট ডিজাইন। তার মানে ম্যাম হচ্ছে আমাদের টাকা 100 টাকা করতে হবে, তাছাড়া সার্টিফিকেট দিবে না। শর্ত দিয়ে দিচ্ছে কয়েকটা। না, আসলে আপনাদের খরচ করতে হবে না, আপনাদেরকে আর্ন করে দেখাতে হবে, ইনকাম করে দেখাতে হবে। আপনারা যদি ইনকাম করে না দেখান, আপনারা যদি প্রুফ না দেন, আপনাদের যে এই যে শেখানো হচ্ছে এলইডিপি দিচ্ছে, এটার তো একটা বিল হবে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই একটা করে বিল হবে। আপনাদের আইডেন্টিটি, যে আপনাদের রোল, আপনারা রেজিস্ট্রেশন করেছেন, A to Z ইনফরমেশন সব দিয়ে আপনারা আর্ন করেছেন, তার প্রুফ দেখিয়ে যখন আইসিটি মিনিস্ট্রিতে দেওয়া হবে তখন হচ্ছে গিয়ে কোম্পানি কি পাবে,
তাদের পারিশ্রমিক পাবে। তো তারা যদি পারিশ্রমিক না পায় আমরা কিভাবে পাবো? আমরা যে শিখছি, তা আপনাদের তো উচিত এতটুকু হেল্প করা। আপনি আর্ন করে দেখান, আপনি মার্কেট প্লেসে আর্ন করেন, আপনার কোনো টাকা খরচ হবে না, ঘরে বসে শুধু করবেন, একটু নেট খরচ হবে, আপনাকে কষ্ট এখন দেখেন আর্ন করলে $100 আর্ন করলে কি আপনি আমাদেরকে দিয়ে দিবেন? আমাদেরকে তো না, রাখছেন না। না, এটা তো আপনিই রাখছেন। আপনি যদি উদ্যোক্তা হন, আপনার নিজের নামে ট্রেড লাইসেন্স করছেন, লাইসেন্সটা কি আমাকে দিবেন বা এলইটিপি প্রজেক্ট যে অথবা আইসিটি মিনিস্ট্রি? না, আপনি উদ্যোক্তা হয়েছেন, আপনি নিজে একটা বিজনেস করছেন যে আমি ডিজাইনার, আমি অন্যের ডিজাইন করে দেব, হায়ার করবে আমাকে, আমি কাজ করব। অথবা আপনি কারো আন্ডারে জব করছেন, স্যালারি মাস শেষে আপনিই পাচ্ছেন, বাস আপনাকে জাস্ট প্রুফটা দেখাতে হবে যে এই যে আমি এখান থেকে শিখে মানে আমরা লার্নিংটা পারফেক্টলি করেছি, এবার আর্নিং করে দেখাবো, বাস কন্ডিশন এইটাই। সার্টিফিকেট সবাই পাবে, যারা যারা রেজিস্ট্রেশন করেছে, যারা যারা ক্লাস করছে কন্টিনিউ, সবাই সার্টিফিকেট পাবে। বাট আর্নিং করে দেখালে সুবিধা হচ্ছে যে আমাদের একটু বেনিফিট হবে, মানে আমাদের বলতে যারা এলইডিপি প্রজেক্টটা নিয়েছে তাদের বেনিফিট হবে। আদারওয়াইজ এই যে আরেকটা কথা, এই যে আমরা জাস্ট কথা বলছি, ক্লাস করছি, আমাদের কিন্তু কন্ডিশন হচ্ছে আপনারা সবাই লাইভে থাকবেন, মানে ভিডিও কলে থাকবেন, তারপরে ক্লাস হবে। বাট আপনারা দেখেন সবাই এক নিজের ছবি মানে ভিডিওটা অফ করে রেখেছি। তো মিনিমাম হচ্ছে 5 থেকে 10 মিনিট ভিডিওতে থাকতে হবে, সবাই দেখবেন যে হ্যাঁ আপনারা লাইভে ক্লাস করছেন। কারণ এমনও তো হতে পারে যে আপনার জায়গায় অন্য কেউ প্রক্সি দিচ্ছে, তাই না? সো লাইভে থাকতে হবে যাতে সবাইকে ফেস দেখা যায়। দেখা গেলে হ্যাঁ আমরা আলামিনকে দেখতে পাচ্ছি। মিনিমাম হচ্ছে 5 থেকে 10 মিনিট বলা হয়েছে। এটা হচ্ছে আমরা যখন প্রেজেন্ট দেবো, আমি প্রেজেন্টের সময় আর কি কাউন্টিং করবো অথবা এরকম কিছু। মানে আমার ল্যাপটপের ক্যামেরাটা একটু সমস্যা হবে, কয়েকদিন ধরে সমস্যা করতেছে, সেক্ষেত্রে তো আমি পারবো না লাইভে, কিছুদিন পরে পারবো। মোবাইল ঠিক নাই? করলো এটা। মোবাইল নাই মোবাইল আছে ম্যাম। তো মোবাইলে একটু গুগল মিটে ডাউনলোড করে নিলেন, 5 মিনিটের জন্য প্রতিদিন একটু লাইভে এসে। আচ্ছা আমরা ক্লাসে আসি, ওইটা যখন প্রয়োজন হবে আমি বলবো, সবাই একে একে বা সবাই একসাথে আমরা করব। তো আমাকে কেউ একজন বলেন ওয়েব টেমপ্লেটটা কি? ওয়েব টেমপ্লেট সম্বন্ধে কেউ কিছু জানি, মানে আসলে এটা কি ওয়েব টেমপ্লেটটা? ওয়েবসাইট সম্বন্ধে তো জানি, ওয়েবসাইট কাকে বলে বা আসলে ওয়েবসাইট বিষয়টা কি? ওয়েবসাইটে যে ব্যানারগুলো দেওয়া হয় ওগুলো না, ওয়েবসাইটে যে ব্যানারগুলো দেওয়া হয় ওই ওয়েবসাইটে ঢোকার পর একটা টেমপ্লেটের মতো আছে সামনে, হ্যাঁ বিভিন্ন অপশন থাকে, তারপর অনেক কিছু থাকে, অনেক ইনফরমেশন থাকে ছবি আকারে। হ্যাঁ কাছাকাছি। আসলে আমরা হচ্ছে পুরো ওয়েবসাইটটাই আজকে ডিজাইন, মানে ওয়েব টেমপ্লেট বলতে আমরা বোঝাচ্ছি সম্পূর্ণ ওয়েবসাইট, একদম ফার্স্ট টু লাস্ট। ওয়েবসাইটগুলো কি হয়, ওয়ান পেজের হতে পারে, মানে এক পেজেই সব থাকে, অথবা সাপোজ অ্যাবাউট আসে ঢুকলে অ্যাবাউট আসার জন্য আলাদা একটা পেজ চলে আসে, কন্ট্যাক্ট আসে ঢুকলে আলাদা একটা পেজ আসে, অথবা আচ্ছা চলেন দেখি, যেমন আমি এখানে লিখে সার্চ দিলাম এলইডিপি ওয়েবসাইট, আমি যখন এই পেজটাতে যাচ্ছি, এটা হচ্ছে এলইডিপি প্রজেক্টের একটা ওয়েবসাইট, এটা হচ্ছে টোটাল ওয়েবসাইট। তো ওয়েবসাইট আমি যখন মাউসটাকে স্ক্রল করছি, স্ক্রল করে নিচের দিকে নামাচ্ছি, তখন কি হচ্ছে, এটা কিন্তু নিচের যত পার্ট আছে সবগুলো জিনিস আমার সামনে নিয়ে আসছে। তো এই যে ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্টটাকে বলা হয়, ফার্স্ট এই অংশটাকে বলা হচ্ছে কি হেডার। এরপর এটা কি আছে, একটা স্লাইডার ইমেজ আছে, এরপরে আস্তে আস্তে ইনফরমেশনগুলো আসছে, কিছু ইনফরমেশন আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, অনেক ইনফরমেশন দিয়ে নিচের যে পার্টটা দেখতে পাচ্ছি, এই যে এই পার্টটা,
এই পার্টটাকে বলা হয় কি ফুটার। আর এই মিডলের সবটুকুকে আমরা বডি বলছি, বডির মধ্যে বিভিন্ন ডিফারেন্স থাকে। তো এখানে দেখেন হোম, আমি যখন হোমে ক্লিক করছি সে ঘুরে হোমে চলে এসেছে। কোর্সে যখন ক্লিক করছি সে চলে যাচ্ছে কোর্স রিলেটেড অপশনে। নিয়মাবলীতে যখন ক্লিক করছি তখন এই নিয়মাবলী যা যা সেটা চলে আসছে। যোগাযোগে চলে গেলে ফুটার যেটা সেটা চলে আসছে। এই পেজটাকে বলা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট, মানে এক পেজে সব আছে, জাস্ট আপনি ক্লিক করবেন এগুলোতে কি হবে ওই পেজটা চলে আসবে। আবার অনেক পেজ আছে, কেউ একজন একটা ওয়েবসাইটের নাম বলেন। আচ্ছা আমি ইউআই ল্যাবের নাম শুনেছি, তো ওদের পেজটাতে চলে যাই। জি ম্যাম, ওখানে ইউআই ইউএক্স ডিজাইন শেখানো হয়। নট অনলি ইউআই ইউএক্স, এখানে একদম ডাটা এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপরে কি বলে মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ইউআই ইউএক্স, এরপরে হচ্ছে আরও এইচআর, আরও কী কী যেন অনেক কোর্স আছে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে শিখেছি। তো আমি ওদের পেজে যখন চলে এসেছি, দেখেন ওদের পেজে আসার পর তাহলে এই উপরের পার্টটুকুকে বলা হচ্ছে কি হেডার, মানে হেডলাইন। হেডারের উপরে আবার এই যে ছোট্ট একটা লাইন দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে টপ হেডার। এরপরে এইটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওদের স্লাইডার। স্লাইডারের মধ্যে আবার ওরা ছোট ছোট অনেকগুলো অপশন রেখেছে যে অ্যাপ্লাই করার জন্য এই সেই। তারপরে ওদের হচ্ছে ইনফরমেশন চলে আসছে। এরপরে দেখেন রেজিস্ট্রেশন করার জন্য একটা পার্ট আছে। এরকম অনেকগুলো বডিতে থাকার পরে নিচে একদম আসি, এটাকে বলছি ফুটার। তো এখন আসেন এখানে চলে যায় একদম উপরে, যে হোমে যখন আছি, এখন আমরা হোমে আছি। যখন আমি অ্যাবাউট আসে ক্লিক করব, অ্যাবাউট আসে ক্লিক করার সাথে সাথে দেখেন নতুন আরেকটা পেজ চলে আসছে। এইটা কিন্তু টোটাল একটা নিউ পেজে চলে এসেছে। ক্লিয়ার? আবার যদি আমি ট্রেনারে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আবার নিউ আরেকটা পেজ চলে আসছে। এখানে শুধু ট্রেনারদের কি আছে ইনফরমেশন আছে। হেডার আর ফুটার তো সেম থাকবে, হেডার আর ফুটার অলওয়েজ যে কোনো পেজেই যান না কেন সেম থাকবে, বাট মিডলের বডিগুলো কি হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। আমি যদি এখন আদার্সে চলে যাই, আচ্ছা তো এগুলো হচ্ছে আমার মেনু, হোম মেনু যেগুলোকে বলে, এই প্রত্যেকটা হচ্ছে হোম মেনুর অপশন। হোম, অ্যাবাউট আস, কোর্স, স্টুডেন্ট ফিডব্যাক, এই সবগুলো হচ্ছে হোম মেনুর অপশন। বাট আমি যখন অ্যাবাউট আছে যাচ্ছি তার কোনো নেই, বাট কোর্সে আসার সাথে সাথে আরেকটা অপশন চলে এসেছে, এটাকে বলা হয় সাব মেনু। আমরা যেমন টুলস, সাব টুলস জানি যে টুলসের ভিতরে সাব টুলস, সেম কোর্সের ভিতরে কি আছে, এটা হচ্ছে আমার মেইন মেনু, আর এগুলো হচ্ছে সাব মেনু। স্টুডেন্ট ফিডব্যাকে দুইটা সাব মেনু আছে, ব্লগে নেই, ট্রেনার্স ক্যারিয়ারে নেই, আবার আদার্সে যাওয়ার পর সাব মেনু আছে। বিষয়টা ক্লিয়ার? তো এইটাকে আমরা ওয়েবসাইট বলছি। তো এই ওয়েবসাইটটা করার আগে সাপোজ আমি ওয়ান পেজেরটাই চলে আসি। এই ওয়েবসাইটটা করার আগে দাঁড়ান আমি একটা জিনিস দেখাই।
যে ওয়েবসাইটটা ডিজাইন করেছে, কে ডিজাইন করেছে? একজন ডেভেলপার, ওয়েব ডেভেলপার যাদেরকে বলা হয়, রাইট? ওয়েব ডেভেলপার ডিজাইন করেছে। তো ওয়েব ডেভেলপার ডিজাইন করার পর এই জিনিসটাকে এই জিনিসটা ডিজাইন করার আগে আপনাকে কি করতে হবে? একজন ডিজাইনারের কাছে যেতে হবে। ডেভেলপ করার আগে যেতে হবে ডিজাইনারের কাছে। কেন? শুধুমাত্র একজন গ্রাফিক ডিজাইনারই কি করতে পারবে? এটা ডিজাইন করে। যে ওয়েব ডেভেলপার যে থাকে সে আসলে এত সময় নষ্ট করতে চায় না যে আমি টেমপ্লেটটা ডিজাইন করব, ডিজাইন করে আবার সেটাকে ডেভেলপ করব, অনেক টাইম নষ্ট হচ্ছে। সো এটা সবার আগে চলে আসে একজন ডিজাইনারের কাছে। ডিজাইনার কি করে? যে আপনার যেই ওয়েবসাইটটা হবে সেই ওয়েবসাইটটাকে সে ডিজাইন করে দেবে, যে কোথায় কি হবে, কোথায় হোভার হবে, কোথায় হবে না, এরকম রিলেটেড সব কিছু সে ডিজাইন করে দেয়। আসুন ছবিটা দেখি। যখন আমার কাছে আসবে, যে আমাকে এসে বলবে আমাকে একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করে দাও, আমাকে সব ইনফরমেশন দিবে, ক্লায়েন্ট আমাকে A to Z সব ইনফরমেশন দিবে। দেখেন আমরা কিছুক্ষণ আগে ওয়েবসাইটটা যে দেখে এসেছি ওয়ান পেজের, এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা। ক্লিয়ার? একটু বড় করি। এই যে দেখেন, এটা কি ছিল? হোম পেজ বা হেডার, তারপরে ছিল স্লাইডার ইমেজ, এরপরে হচ্ছে এই যে ফুটার শুরু হয়েছে। তো ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট কি কি রাখতে চায় তার পেজে, সেটা কি ওয়ান পেজের করবে নাকি অনেকগুলো পেজের করবে, সেটা সে বলবে। ওয়ান পেজের, সাপোজ সে বলবে যে আমি ওয়ান পেজেই করব। তো হেডারে সে কী কী রাখতে চায়? হেডারে তো অবশ্যই লোগো থাকবে, এটা তো স্বাভাবিক, লোগো, কোম্পানির নাম যেটা থাকে এটা থাকবেই। যে সে হোম পেজের হেডারের মধ্যে হোম, কোর্স এই জিনিসগুলো রাখতে চায়, লগ ইন একটা অপশন থাকবে। এরপরে সে রাখতে চায় স্লাইডার ইমেজ। স্লাইডার ইমেজে কী কী থাকবে? যে সে বললো যে আমার এরকম একটা ইমেজ থাকবে, আর ব্যাকগ্রাউন্ড তুমি যেটা সামঞ্জস্য সেটার সাথে রেখে এই কথাটা আমি হাইলাইট করতে চাচ্ছি। আমার বডিতে এবার কি আসবে? নোটিশ থাকবে, কোর্স রিলেটেড কী কী থাকবে সেই জিনিসগুলো দিয়ে দিবে। নিবন্ধনের যে এই অপশনগুলো থাকবে, মানে সেই টোটাল জিনিসগুলো কি করবে? দিয়ে দিবে। এই যে দেখেন রিভিউ ক্লাস, রিভিউ ক্লাসের এই যে 200 ঘন্টা ট্রেনিং সময় পর প্রকল্পের শতভাগ সাফল্য নিশ্চিত করতে রিভিউ ক্লাসের আয়োজন করা হবে। মানে আপনারা 50টা ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আপনারা এলইডিপির সাথে টাচে থাকবেন। যত শতভাগ সাফল্য মানে হচ্ছে যতদিন পর্যন্ত আপনারা আর্নিং করে না দেখাতে পারবেন, $100 পর্যন্ত আর্নিং না করে দেখাতে পারবেন, ততদিন আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন। তো এই লেখাগুলো কিন্তু আসলে ডিজাইনার, মানে আমরা যারা আছি আমরা করবো না, আমরা এখানে লরেম ইপসাম টাইপের কিছু লিখে দেব, যে এখানে একটা লেখা হবে, রিভিউ ক্লাস হবে, এখানে একটা লেখা হবে, এখানে জাস্ট ডেমো যে লেখাগুলো আছে ওগুলো দেবো, বাট ডিজাইনটা আমাদেরকে করে দিতে হবে। এই ডিজাইনগুলো যে ধাপ 1 নিবন্ধন পদ্ধতি, লরেম ইপসাম ডট 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 ডট, আপনাকে ইনফরমেশন দিতে হবে না, আপনাকে জাস্ট ডিজাইনটা কেমন হবে ওই জিনিসটা বসিয়ে, এই টোটালি ডিজাইন বসিয়ে যে এটা এখানে হবে, এটা এখানে হবে দিয়ে আপনি ডিজাইনটা করে দিলেন। তো এই বিষয়টা কি ক্লিয়ার? তো আপনি যখন ডিজাইন কমপ্লিট করে দিবেন পিএইচডিতে যখন আপনি ডিজাইনটা কমপ্লিট করুন, পিএইচডি না, এখন তো অনেক অপশন আসছে, যে অনেকে যে ড্রিম ওয়েবার, তারপরে আরও জানি কী কী সফটওয়্যার আসছে, ওখানেও এই ডিজাইনটা করা যায়। বাট পিএইচডিটা হয় কি যে একটু খুব সহজে বা গুছিয়ে করা যায়, এই জন্য। তো আপনি যখন কমপ্লিট করে দেবেন তখন হচ্ছে ডেভেলপারের কাজ, ডেভেলপার সেটা ডেভেলপ করবে। যেমন কিছু কিছু ইসের মধ্যে, যে আমি এটাতেই যদি আসি, এখানে কি কোনো স্লাইডার ইমেজ আছে?
এটাতে কোনো স্লাইডার, এই যে স্লাইডার হচ্ছে দেখেন, এই যে স্লাইডার ইমেজ, এই যে স্লাইড হচ্ছে, এই স্লাইডটা কিন্তু আপনাকে দেখাতে হবে না, এটা হচ্ছে ডেভেলপারের কাজ। ডেভেলপার কি করবে, এই স্লাইডারটা বানাবে, স্লাইড করে আপনি জাস্ট দেখিয়ে দেবেন যে এখানে একটা ইমেজ হবে, স্লাইডার ইমেজ, দুইটা অ্যারো চিহ্ন এইভাবে বসাবেন যে এখানে একটা স্লাইডার ইমেজ হবে। এরপরে অনেক সময় দেখা যায় না কিছু কিছু ইসের মধ্যে যে অ্যানিমেশনের মতো হচ্ছে, যে একটা ছবির পরে একটা ছবির পরে আবার ছোট্ট একটা ছবি আসছে, তারপর একটা ছবি আসছে, এইটা হচ্ছে ডেভেলপারের কাজ। আপনাকে জাস্ট এখানে এই ইমেজটা দিয়ে দিবেন, এই ইমেজটার পরে যে ইমেজের উপরে সে কি স্লাইড করবে, তখন ক্লায়েন্টের সাথে কথা বলবে, সে বলবে যে ডিজিটাল মার্কেটিংয়ের এখানে আমার 3টা ছবি দাও, যে একটার পর একটা ছবি আসবে। এই স্লাইডারের কাজ করা হচ্ছে ডেভেলপারের কাজ, এটা আপনাকে করতে হবে না, আপনি জাস্ট যেটা করবেন ডিজাইন করে দেখিয়ে দেবেন। তো এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট ডেভেলপ করার আগে অবশ্যই গ্রাফিক ডিজাইনার কাছে আসতে হয় এই ওয়েব টেমপ্লেটটা বানানোর জন্য। ধৈর্য না থাকলে আর সময় যদি না দিই আসলে আমরা এই কাজগুলো করতে পারবো না, কারণ ওয়েব টেমপ্লেট বিশাল একটা বিষয়। একটা মার্কেট প্লেসের নাম বলেছিলাম যেখানে আমরা খুব সহজে গ্রাফিক রিপার বা ইনভার্টো মার্কেট, মনে আছে? জি ম্যাম। চলে এসেছে। তো আপনি যদি এই মার্কেটে একটা অ্যাকাউন্ট করেন, আমি কিন্তু ফার্স্ট ক্লাসে আর কি, ফার্স্ট না মানে এই রিলেটেড যেই ক্লাসটা হয়েছিল লোগো ডিজাইনের ক্লাসে বলেছিলাম যে আপনি একটা অ্যাকাউন্ট এই মার্কেটে করেছেন, ফাইবার তারপর ফ্রিল্যান্সারে যেমন করছেন এই মার্কেটেও অ্যাকাউন্ট করা যায়। এই যে সাইন ইন অপশনে গিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, আপনার ডিজাইনটা যদি অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে সেটা কি হবে, সব সময় সেল হতে থাকবে। আমরা ওই দিন কী দেখেছিলাম যে সাপোজ লোগো কী টাইপের লোগো চাই, যেমন ফুড টাইপের একটা লোগো আমি দেখি, ফুড রিলেটেড লোগোগুলো কেমন হয়। এটা এত বড় মার্কেট প্লেস যে সব বিষয়ে আপনি এখানে পাবেন, কোডিং থেকে শুরু করে A to Z আপনি এখানে পাবেন। আমরা ওয়েব টেমপ্লেট এটা একটু পরে দেখি, তো লোগোটা দেখে আসে আর কি। লোগো রিলেটেড যে আছে, যেমন এই লোগোটা সে কী করেছে, দুইটা লোগো দেখতে পাচ্ছি, এখানে একটা লোগো শেফ লোগো সে ক্রিয়েট করেছে, মানে এগুলো তো ডেমো লোগো, যে মাস্টার শেফ ডেমো লোগো, সে এটাকে অ্যাপ্রুভ করিয়েছে, $14 সেল করছে সে। তো এই যে $14 সেল করছে, 6 বার আর কি সেল হয়েছে, তো $14 6 বার সেল হয়েছে। আমি যদি একটা ছোট্ট ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে চলে যাই, $14 কয়বার সেল হয়েছে, 6 বার, এত ইন্টু ধরেন আমি যদি 80 টাকা করেও ধরি বাংলাদেশি টাকায়, সে অলরেডি 6,720 টাকা কী হয়েছে পেয়েছে, তার অ্যাকাউন্টে জমা হয়েছে। অবশ্যই ইনভার্টো মার্কেট কিছু অ্যামাউন্ট রেখে, মেবি 10% বা 20% রেখে বাকিটা আপনাকে দিয়ে দিবে। সে এই যে জিনিসটা দিয়েছে, এখন ধরেন এটা সে মাত্র 2 মাস ধরে তার এটা অ্যাপ্রুভ করিয়েছে, বাট যাদের আরও বেশি অনেক বছর ধরে সেল হচ্ছে, অথবা যাদের আরও হাই প্রোফাইল সেল হয়েছে, আর এটা করতে গেলে আপনাকে আবার মার্কেটিং করতে হয়, এসইও করতে হয়। যদি এমন হয় যে আপনি মার্কেটিং না করেন তাহলে এগুলো কী হতে থাকবে, পিছনে পড়তে থাকবে। পিছনে পড়ে গেলে তো তখন নতুন যে বায়াররা আসবে কেনার জন্য তারা দেখবে না। এটা আবার অন্য বিষয়, ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে আপনি এই যে ডিজাইনটা করছেন, এখানে যদি অ্যাপ্রুভ করাতে পারেন, আপনি তো এখান থেকে একটা অ্যামাউন্ট পাবেনই, ফিক্সড হয়ে থাকবে। আপনি সব সময় যখনই সেল হবে তখনই আপনার অ্যাকাউন্টে কী হয়ে যাবে, এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা লোগো রিলেটেড এখানে চলে এসেছি। আমরা আজকে ওয়েব টেমপ্লেট যেহেতু দেখবো, ওয়েব থিমস অ্যান্ড টেমপ্লেট এখানে চলে যাই। দেখেন এখানে যে অল আইটেমস, ওয়ার্ডপ্রেস, টেমপ্লেট কিটস, হোস্টিং,
ওই যে ডোমেইন হোস্টিং যে বলি, HTML, মার্কেটিং, CMS, ই-কমার্স, UI, তারপর প্লাগইন, লোগো মেকার সব এখানে পাবো। তো এখানে আসার পর দেখেন এই যে আপনি কি চাচ্ছেন, যে সাপোজ আমি ওয়ার্ডপ্রেসে চলে যাই, যে কী রিলেটেড চাচ্ছেন সেটা আপনি এখান থেকে পাবেন। আরও অনেকগুলো অপশন। তো যারা এই জিনিসগুলো সেল করছে, তো এগুলো কিন্তু আরও অনেক দামে সেল করছে। তো গ্রাফিক্সে যাই, গ্রাফিক্সে যাওয়ার পর পিএইচডিটা কোথায় আছে, ওয়েব থিমস, টেমপ্লেটস, কোড, ভিডিও, অডিও, গ্রাফিক্স, ফটোস, 3D ফাইলস। দাঁড়ান এক মিনিট, একটু খুঁজে বের করতে হচ্ছে। এই যে ইউআই টেমপ্লেটস, সরি, আমরা যে ডিজাইনটা করি ওয়েব টেমপ্লেট, এটা হচ্ছে ইউআই এর মধ্যে পড়ে। তো ইউআই এখানে চলে আসবে এই যে ওয়েব থিমস অ্যান্ড টেমপ্লেট, তারপর আসবো ইউআই টেমপ্লেট, যেহেতু আমি ইউআই ডিজাইন করছি, ইউএক্স না, কোডিং করব না। এখানে আসার পর দেখেন এই ইউআই টেমপ্লেটের মধ্যে কয়টা অপশন আছে, ফিগমা, অ্যাডোবি এক্সডি, ফটোশপ, স্কেচ, মানে যে যেটা দিয়ে করছে। আমরা যেহেতু ফটোশপ দিয়ে করবো, আমি ফটোশপে চলে যাই, ফটোশপে ক্লিক করি, ফটোশপ দিয়ে আমরা ওয়েব টেমপ্লেট ডিজাইন করি। ফটোশপে আসার পর এখানে আসেন, এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি ওয়েবসাইট ডিজাইন, এখানে কিন্তু টোটাল একটা ওয়েবসাইট কীভাবে হবে জাস্ট ডিজাইনটা আছে। ডেভেলপ তো আপনি পরে করবেন ডেভেলপার নিয়ে। তো আভাডা, এরপরে হচ্ছে আচ্ছাটা, এগুলোর নাম কিন্তু আমরা সবাই মোটামুটি জানি অনেক আগে। আমি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাই, সাপোজ কোন ওয়েবসাইটটা দেখব, আচ্ছা টপে যেটা আছে ওগুলোই দেখি। যেমন টপ একটা আছে এক্সে এজেন্সি, ফ্রিল্যান্সার ক্রিয়েটিভ পোর্টফোলিওর জন্য, পোলার রেসপন্সিভ মাল্টিপারপাস পেজ আছে, এটাতে ক্লিক করি। এটা সে $13 সেল করছে, 77 বার সেল হয়েছে, এখন আবার একটু কমিয়ে দিয়েছে $10। স্ক্রিনশটগুলো সে দিয়েছে, দেখেন তার ওয়েবসাইটটা কেমন হবে। স্ক্রিনশটে চলে যাই, স্ক্রিনশটে সে কী করেছে দেখেন, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে, যে স্ক্রিনশট আপনার টোটাল ওয়েবসাইটটা এরকমটা হবে। সে একটা স্ক্রিনশট পাঠিয়েছে যে মিডলের যে পার্টটা, আপনি যদি ওয়েবসাইটটা বানাতে চান ওয়েবসাইটের ভিউটা এমন হবে। আপনি এই ডিজাইনটা আমার থেকে কী করতে পারেন, কিনে নিতে পারেন আপনার জন্য। আর এটা কিনতে হলে আপনাকে কী দিতে হবে, মিনিমাম $10 দিতে হবে। সে একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করে রেখে দিয়েছে। এখানে আসেন, $10 করে সে কতবার সেল করেছে, 77 বার ধরে। তাহলে কি হয় দেখি, $10 করে সে 77 বার সেল করেছে, কত আসে 710। আমি যদি 80 টাকা করে ধরি বাংলাদেশি টাকায়, 61,600 টাকা অলরেডি সে ইনকাম করেছে। তো এটা হচ্ছে তার রিভিউ, এটা হচ্ছে ফার্স্ট পেজের রিভিউ, যে সে কেমন হবে ডিজাইনটা। আর রেসপন্সিভ মানে বুঝি, ওয়েব রেসপন্সিভ
আচ্ছা ওকে। রেসপন্সিভ ডিজাইন মানে হচ্ছে যে আমরা যখন ডেস্কটপে দেখছি তখন একটা সাইজ, যখন ল্যাপটপে দেখছি তখন একটা সাইজ, ট্যাবে যখন নিয়ে যাচ্ছি তখন এক ধরনের সাইজ, আবার মোবাইল ফোনে যখন দেখছি তখন কিন্তু আরেক ধরনের হয়ে যাচ্ছে, মেজারমেন্টটা কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তো এই রেসপন্সিভ করাটা আমাদের কাজ না, আমরা জাস্ট যখন ক্লায়েন্টকে মকআপ দেখাবো তখন হচ্ছে তাকে রেসপন্সিভ। হ্যাঁ কেউ কিছু বলছেন? এই দেখেন এই ইমেজটা দেখেন, ডেস্কটপে যখন আমি ওয়েবসাইটটা দেখছি তখন ভিউটা এরকম, ল্যাপটপে কিছুটা ছোট হয়ে আসে, ট্যাবলেটে আবার সেটা আরেকটু ছোট হয়ে আসছে, বাট ফোনে যখন আসছে দেখেন ভিউটা কেমন হয়ে গিয়েছে, একদম কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে, এইগুলোর মতো নেই, আলাদাভাবে এসেছে। তো আমরা যখন এই ওয়েবসাইটটা ডিজাইন, ওয়েব টেমপ্লেটটা ডিজাইন করব, ডিজাইন করার পর মকআপের সময় এরকম বসাতে হবে। এগুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে নিয়ে আমরা করি, মকআপ আর কি খুব পাওয়া যায়। এই যে দেখেন এটা হচ্ছে বড় একটা মনিটর, এটা হচ্ছে যে ভিউটা আসছে, তারপরে ল্যাপটপের আলাদা, ট্যাবলেটের এটা এক সাইজের ট্যাবলেট আলাদা, এরপরে মোবাইলে আপনার হচ্ছে রোটেট যদি করে নেন এরকম একটা ভিউ আসবে, এইভাবে আসবে আরেকটা ভিউ, প্রত্যেকটারই আলাদা আলাদা অপশন। তো এই রেসপন্সিভটা কারা করে? ডেভেলপাররা এই যে করে দেয়, যে আপনি যখন যে ডিভাইস দিয়ে দেখেন না কেন আপনার ওয়েবসাইট যাতে পারফেক্টলি হয়। বাট আমরা আমাদের ক্লায়েন্টকে যখন দেখাবো, আমরা তো আর এই ডিজাইনটা করবো না, সাপোজ আমি এই ডিজাইনটা করলাম, ডিজাইনটাকে কমপ্লিট করে তখন আমি ওইটাকে একটু সাইজে ছোট করে দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করে পরে মকআপে বসাবো। মকআপ তো সবাই পারি তো? আচ্ছা ওকে, তো এখানে চলে আসি। তো আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করেছি, আমরা বিজনেস কার্ড ফ্লেয়ার ডিজাইন করার সময় একটা জিনিস শিখেছিলাম, যে টেক্সটগুলো বা আমার যে ইম্পর্ট্যান্ট ইমেজগুলো অথবা কি বলে এটাকে, ইনফরমেশনগুলো কিসের বাহিরে যাবে না, একটা নাম ছিল সেফটি এরিয়ার বাহিরে যাবে না। কেন সেফটি এরিয়ার বাহিরে যাবে না কেন বলছি আমরা? যাতে আমার যে ইনফরমেশনগুলো সেগুলো যাতে কোনো হ্যাম্পার না ঘটে। সেম অ্যাজ ওয়েব টেমপ্লেটেও একটা সেফটি এরিয়া আছে, এটাকে বলা হয় গ্রিড এরিয়া। দেখেন আপনি যখন এই ডিজাইনটা দেখছেন একটু খেয়াল করে দেখেন, এই যে লোগোটা আছে, লোগোটা যেখানে বসিয়েছে, লোগোর এই পাশে আর কি আরেকটু বাউন্ডারি ছিল, লগ ইন করুন যে বাউন্ডারিটা বসিয়েছে, এটা তো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এটা বাদ দেন। আপনি এই লাইনটা দেখেন, এরপরে ঠিক এটা সোজাসুজি দেখেন, এই যে এই লাইনগুলো বসেছে, প্রত্যেকটা লেখা এবং ভিতরের যে ইমেজগুলো আছে সব একটা লাইনকে মেনটেন করে, এই যে লাইনকে মেনটেন করে কি হচ্ছে লেখা হচ্ছে। দেখেন চাইলে কি এটা আরেকটু এই পাশে নিয়ে আসা যেত, বাট এটা কিন্তু আসেনি, এটাকে ডানে নিয়ে আসেনি। প্রত্যেকটা জিনিস ওই লাইনটাকে মেনটেন করে তারপরে ডিজাইনটা করেছে। এই লাইনটাকে ওয়েব টেমপ্লেটের ডিজাইনের ভাষায় বলা হয় গ্রিড এরিয়া। তো এই গ্রিড এরিয়াগুলো আমরা কিভাবে মাপবো? আমি যদি এখন ফটোশপে দিতে যাই যে গ্রিড এরিয়াটা দেব, তো সেই গ্রিড এরিয়াটা দিতে গেলে আমার কি হবে, হয়তো বা কোনো একটা কারণে যে আমি এতটুকু দিয়ে নিলাম, মাপটা আমার না মানে কষ্ট করতে হবে। ফ্রিতে যদি পাওয়া যায় তাহলে আমি কেন কষ্ট করব, যে আমি বারবার মাপবো। যে ডেস্কটপের জন্য একটা গ্রিড এরিয়া, যে আপনি চলেন ডেস্কটপের জন্য একটা গ্রিড এরিয়া, সেটা কত 1080 মেবি, DES ডেস্কটপ গ্রিড এরিয়া। ম্যাম জি আমাকে 10 মিনিটের জন্য বের হয়ে যেতে হবে। আচ্ছা ওকে। আচ্ছা
নাম কি আমি দেখছি না তো। নিপু? নিপুস কি ম্যাম? আচ্ছা। ওই যে এক্সামে আচ্ছা কোশ্চেনটা দেখবো তো এটা। ঠিক আছে যান। এই যে এখানে আসি। এই গ্রিড এরিয়াটা না থাকলে কি প্রবলেম হবে, থাকলে কি সুবিধা, সেটা আমরা প্রত্যেকটাই দেখব। এই যে লাইনটা দেখতে পাচ্ছি এইটাকে বলা হচ্ছে কি গ্রিড এরিয়া বলা হচ্ছে। যে হেডার থাকবে নাকি সাব হেডার থাকবে, কোথায় কি থাকবে, এই লাইনগুলোকে গ্রিড এরিয়া বলা হয়। এই যে গ্রিড এরিয়াটা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট আর এটা হচ্ছে লাস্ট, এর বাহিরে কোনো কিছু যাবে না, ভিতরে সব কিছু থাকবে। প্রত্যেকটারই একটা মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টের ভিতরে হচ্ছে অটোমেটিকলি দেওয়া থাকে। তো আমরা যদি এই গ্রিড এরিয়াটা ধরে ডিজাইনটা করে দিই তাহলে পিএইচডি থেকে যখন আপনার ডেভেলপার এটাকে ডেভেলপ করবে তার জন্য সুবিধা হয়। যদি আমি মেজারমেন্টটা না করে দিই, মেজারমেন্ট না করেই আমি ডিজাইনটা কি করতে থাকি যে এইখানে একটু শুনে দিই, যে আমি এইখানে ধরেন হেডার হোম দিলাম, লোগো দিলাম, এইখানে আমার ইনফরমেশন আসলো, মেজারমেন্ট না করে আমি কাজ করছি, তাহলে ডেভেলপারের কাজ করতে অসুবিধা হয়ে যাবে এবং আপনার যেটা হবে যে আপনার সেক্ষেত্রে বদনাম হবে। এটাই বলা চলে যে আপনি রেসপন্সিভ কাজ করতে পারেননি বা আপনি যে ওয়েবসাইটটা ডিজাইন করেছেন সেটা রেসপন্সিভ হয়নি। আপনি গেটারের যে অপশনটা এটা যদি কমপ্লিট করে না দেন তাহলে ডেভেলপারেরও কী হবে, কষ্ট হবে, সে ওই কাজটাকে কী করতে পারবে না, রেসপন্সিভ করতে পারবে না। বিষয়টা ক্লিয়ার? মানে এমন একটা এরিয়া ধরে দেব আমরা যে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল যেটাতেই যাক সেটা যাতে ডেভেলপার কী করতে পারে, রেসপন্সিভ করতে পারে। তো এবার আসি যে গ্রিডগুলো আসলে কি হয়। এই যে আমি যে লাইন রুলার দিয়ে নিয়ে আসছি এটাই কিন্তু আসলে গ্রিড, এইটাই দেওয়া থাকবে। বাট আমাদের জন্য অটোমেটিক্যালি কিছু কি আছে, ফ্রিতে আমরা করতে পারবো। গুগলে চলে যাই, অনেকগুলো খুলে রাখছি, প্রয়োজন হলে আবার অন করে নেব। তো এই গ্রিডগুলো পাওয়ার জন্য আমরা যাতে খুব সহজে ফ্রিতে ডাউনলোড করতে পারি, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন FRW ফ্রি গ্রিড ডাউনলোড। ওয়েবসাইট SITE গ্রিড ওয়েবসাইট টেমপ্লেট ফ্রি ডাউনলোড। আচ্ছা, ফ্রি ওয়েবসাইটের জন্য ফ্রি গ্রিড ডাউনলোড যেটা করে সেটাতে আমরা চলে যাই। এই যে এখানে আছে 21 অসাম, না এটা না, সরি এটার একটা নাম আছে, নাম হচ্ছে বুটস্ট্র্যাপ, BWT বুট STRAP। এই যে বুটস্ট্র্যাপ গ্রিড ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ দেন। বুটস্ট্র্যাপ গ্রিড ফ্রি ডাউনলোড, বুটস্ট্র্যাপ 4 গ্রিড পিএইচডি, যেহেতু আমরা পিএইচডিতে কাজ করব, আবার বুটস্ট্র্যাপ রেসপন্সিভ গ্রিড পিএইচডি মোবাইল অ্যান্ড ট্যাবলেট। তো আমি এটাতে সার্চ দিলাম, দেওয়ার পর এই যে অটোমেটিক্যালি এগুলো আসতে থাকবে। আপনি এখান থেকে কি করতে পারবেন, ফ্রিতে এই গ্রিডগুলোকে ডাউনলোড করতে পারবেন। Bootstrap for Grid PhD.
এই যে দেখেন ফিচার দেখিয়ে দিয়েছে, এটা কেমন হবে। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোডে ক্লিক করলাম, অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে। আমার কাছে অলরেডি একটা আছে, মানে আমি যে কাজ করি আমি একটা রেসপন্সিভ দিয়ে কাজ করি, আমার কাছে একটা আছে। চলেন দেখি সেটা কই। আবার এখন যে একটা ডাউনলোড করলাম ওইটাও দেখি, ডাউনলোডে চলে যাই। এখন ডাউনলোড করেছি এটা, আর এটা হচ্ছে আমার কাছে আগে আছে। আমি এটাকে অন করি, এন্টারে প্রেস করি। আমি এটা আপনাদেরকে দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য। দেখতে পাচ্ছেন প্রিভিউটা? তো এই যে গ্রিডের লাইনটা দেখা যাচ্ছে, এই যে বাম পাশে আর ডান পাশে, এটার মার্ক কত দেখি তো, একদম আমি এখান থেকে সেট করে নিয়ে আসি। এটা কত পিক্সেলে আছে? 448, সরি এই যে দেখেন ওয়াইড আর হাইট, ওয়াইড কত আছে? 1170 পিক্সেল। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 1170 পিক্সেলে সে কাজ করছে। এই যে দেখেন এখানে ওয়াইড, হাইট আপনার অনেক বেশি হবে কম হবে সেটা, বাট এই ওয়াইডের ভিতরে আপনি সব কিছু ডিজাইন করবেন। আপনার যত লোগো থাকুক যা থাকুক, ছোট ছোট ইমেজ, এগুলো আপনি হচ্ছে এর ভিতরে রাখবেন। টেক্সট ইনফরমেশন সব আপনার এটার ভিতরে থাকবে। আর বাকি যে স্লাইডার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেটা আপনি একদম টোটাল এই ব্যাকগ্রাউন্ড জুড়ে দিতে পারেন, বা আপনার যে শেপগুলো ক্রিয়েট করবেন সেটা ব্যাকগ্রাউন্ড জুড়ে থাকুক, কোনো প্রবলেম নেই। বাট আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন অথবা ডিজাইনটা করছেন, এইটা কি থাকবে? এর ভিতরে থাকবে, এই 1170 পিক্সেলের ভিতরে থাকবে। ক্লিয়ার সবাই? আবার মাত্র যেটা ডাউনলোড করেছি ওটা দেখি কতটুকু আছে, এক্সট্রাক্ট করি। এখানেও দেখেন সেম, সে ফাইল ইনফো কিছু দিয়ে দিয়েছে, এগুলো আমরা ডিলিট করে দেব কাজ করার সময়। সে ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে, কোনটার কত, গাটার কত, ওয়াইড কত, তারপরে এক্সট্রা লার্জ কত আছে, সেই ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে, এগুলো আমরা ডিলিট করে নেব। তো আমি একটা শেপ ক্রিয়েট করে দেখুন, এই যে এই রেড কালার থেকে এই রেড কালার পর্যন্ত কতটুকু আছে, এই যে দেখেন এখানে 1110, ও 1110 ধরে কাজ করেছে। তো 1170 হচ্ছে আপনার পারফেক্ট, 1110 ধরে সে কাজ করেছে, যে এই ওয়েবসাইটটা কী হবে 1110 ধরে কাজ করবে। আপনি যখন এই ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন এই লাইনটার ভিতরে সব কিছু থাকতে হবে। তো আমরা আসলে কাজ করতে করতে এই জিনিসগুলো বুঝে যাব। এটা নিয়ে টেনশনের কিছু নেই। বুট স্টেপের বিষয়টা বুঝতে পেরেছি। গ্রিডটা কেন ইউজ করব? সাপোজ আমি আমার গ্রিডের এখানটায় চলে যাই, আমি একটা ইমেজ রেখে আসছিলাম, এই যে যেটা করেছিলাম এলইডিপির যে ইমেজটা, এটাকে নিয়ে আসি এখানে। আমি এটাকে সেট করে বসাবো। আমরা কি করতে পারি, আমরা ফার্স্ট টাইমে কি করব বলেছিলাম মনে আছে? লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এগুলোতে বলেছিলাম, কি বলেছিলাম?
গাইডগুলোকে লক করে রাখি যাতে হারানোর সম্ভাবনা না থাকে। বলেছিলাম যে আমরা যেহেতু নতুন শিখছি, কাজ করছি, এখন প্রচুর পরিমাণে ট্রেস করতে হবে, কপি করতে হবে। অন্যের ডিজাইন দেখে দেখে আপনি যত বেশি এখন কপি করবেন, একটা সময় এসে 2-4-6 মাস পরে এসে দেখবেন যে আপনি নিজে থেকে সব কিছু করতে পারবেন। এখনই যদি রিডিজাইন করতে চাই, এখনই যদি নিজে থেকে কিছু করতে চাই, তাহলে কিন্তু পারফেক্টলি আসবে না। আমি আপনাকে এখন এই মুহূর্তে যদি বলি যে আমাকে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দাও এই এই অপশনগুলো দিয়ে, এটা দিয়ে, আপনার মাথায় কিন্তু কিছুই আসবে না। বাট আমি যদি আপনাকে সময় দেই যে আপনি সেটা নিয়ে রিসার্চ করবেন, যত বেশি রিসার্চ করবেন তত বেশি নলেজ গ্যাদারিং হবে। একটা কথা বারবার বলে আসছি যে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। তো আমি এই ইমেজটাকে নিয়ে এসেছি, এটাকে আমি একটু আমার যে পেজের সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেই। বড় করি, এটা তো টোটাল পেজটা জুড়েই থাকবে, তাই না? সো হাইটের দিকে খেয়াল করার প্রয়োজন নেই, হাইট আপনি বাড়াতে পারবেন, হাইট অনেক বেশি হবে, এটা আপনি করতে পারবেন, ওইটা আসলে দেখার বিষয় না। আমাদের ওয়াইডটা নিয়ে ভাবতে হবে। আচ্ছা, আমি যখন এটা বসালাম দেখেন সে কি করেছে, খেয়াল করে দেখেন গ্রিড লাইনটা থাকলে আপনার কতটুকু সুবিধা হচ্ছে। এই যে বলেছিলাম যে লোগো আর এই যে লেখাগুলো, ইনফরমেশনগুলো দেখেন এই গ্রিড লাইনের বাহিরে যায়নি, এই গ্রিড লাইনটার বাহিরে যায়নি, এটাও ঠিক এই গ্রিড লাইনটার বাহিরে যায়নি। মেপে দেখেন বা চোখের আন্দাজে যে এখানে কয়টা আছে, 2টা গ্রিড, 2টা আর একটা, টোটাল 5টা। সেম এই পাশেও 2টা আর একটা 5টা লেখাগুলো। এটা তো বলেছি ব্যাকগ্রাউন্ড, স্লাইডার ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, সো এটা বাহিরে যাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, স্লাইডার ইমেজগুলো বাহিরে পুরোটা জুড়ে হবে, নো প্রবলেম। বাট আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন এইগুলো কি কোথায় যাবে না, একটা সিরিয়াল মেনটেন করবে। দেখেন এই লাইনের বাহিরে যাবে না, আবার এই লাইনের বাহিরে যাবে না, প্রত্যেকটা জিনিস ওই লাইনটার ভিতরেই আছে। যে ডিজাইনটা আপনি করছেন লাইনটার ভিতরেই কিন্তু ডিজাইন করছেন। সবগুলো জিনিস দেখেন, এই যে টেক্সটগুলো লিখছে, টেক্সটগুলো কিন্তু এটার ভিতরেই আছে। ক্লিয়ার বিষয়টা? তো আমি এখানে যেটা করেছি যে সরাসরি আমি এই ইমেজটাকে নিয়ে এসেছি। অনেকে কী করবে, আমরা ট্রেস করার সময় কি করি যে ছোট ছোট অপশনগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে আসি, যে স্ক্রিনশট দিয়ে যে ফার্স্টের পার্টটুকু স্ক্রিনশট দিয়ে নিলাম, যে এতটুকু স্ক্রিনশট দিলাম, দিয়ে নিয়ে আসলাম, আবার হচ্ছে পরের পার্টটুকু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলাম। তো এই জিনিসগুলো করতে গেলে আপনার সময় নষ্ট হবে। আচ্ছা, আমাকে 2টা মিনিট একটু সময় দেন, আপনারা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, 2টা মিনিট একটু সময় দেন।
আপনারা নিজেদের মধ্যে কথা বলতে পারেন না, কেউ কারোর সাথে পরিচয় হন না, কি ব্যাপার? সবাই চুপচাপ বসে থাকেন। ম্যাম সবাই কাজ করতেছে মনে হয়, এর কারণে কেউ কারোর সাথে কথা বলে না। আচ্ছা, কাজ করে উঠে উঠে জয়েন করছে না ক্লাসে ম্যাম, ওই জন্য কথা বলতে ইচ্ছা করতেছে না। কি হয়েছে? ঘুম থেকে উঠে ক্লাসে জয়েন করছি। তাই? আর আমরা তাহলে কি জেগেছিলাম? আপনারা তো তাও আগে উঠছেন ম্যাম, উঠে রান্না বান্না করছেন, আমি তো ঘুম থেকে উঠেই জয়েন করছি। না ভুল, আমিও ঘুম থেকে উঠেই জয়েন করেছি, আমি আর কোনো কাজ করিনি। আচ্ছা চলেন, মাঝে মাঝে হয়ে যায় এরকম। তো এখানে কি করেছি যে আমি যে কাজটা কথাটা ফার্স্টে বলেছি, কি বললাম যে সর্বপ্রথম আমরা কি করব, ট্রেস করব, মানে অন্য কোনো ডিজাইনকে কপি করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, কারণ ফার্স্টে যদি আমি ডিজাইন করতে যাই তাহলে কি হয়ে যাবে, কিছুই পারবো না, কিছুই বুঝবো না, কোথায় কি হবে, কিভাবে কি হবে। অ্যাট ফার্স্ট আমরা যেটা করি যে রিডিজাইন করি, ট্রেস করি। ট্রেস মানে কপি করা, কপি করতে হবে আপনাকে প্রচুর। ফার্স্ট আপনি কপি করবেন, কপি করতে করতে শিখবো, এরপরে গিয়ে নিজে থেকে করতে পারবো। তো কপি করব কিভাবে, আমরা অনেকে কি করি, যেভাবে যাই নিয়ে স্ক্রিনশট নিই, কন্ট্রোল প্রিন্ট স্ক্রিনশট নিয়ে এখানে আসি, আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। কি ব্যাপার, হচ্ছে না তো? অন্য কোনো ওয়ে আছে কপি করার? অন্য কোনো ওয়ে আছে আপনাদের জানা যে আমি কপি করে এটাকে নিয়ে যেতে পারবো? ওকে ম্যাম কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে হয় না? এখানে সিলেকশন করব কিভাবে আমি? আর সিলেকশন করলে তো শুধু এই যে ইমেজ আসছে। আচ্ছা, টেনশনের কোনো প্রয়োজন নেই। এই জিনিসগুলো যেহেতু আমরা ফার্স্টে কি করছি, কপি করছি। যেমন আমরা কোনো ইমেজকে বা লোগোকে কপি করে এই ডিজাইন করছিলাম, যখন ট্রেস করছিলাম, তখন কি ইমেজটাকে কপি করে ফটোশপে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ওটা দেখে দেখে ডিজাইন করছিলাম, ট্রেস করছিলাম, রাইট? তো এটা তো একটা ইমেজ ছিল, খুব সহজেই নেওয়া যাচ্ছিল। বাট আমি ওয়েবসাইটটাকে কিভাবে নিয়ে যাব, ওয়েবসাইটের ইমেজটাকে কিভাবে নেব? এর জন্য গুগল আমাদেরকে, মানে গুগল আপনাকে এমন কোনো কিছু নেই যে হেল্প করবে না, সব কিছুতে হেল্প করবে। আজকে আমরা ডিজাইন করব না, আজকে আমরা এই টুকিটাকি যে বিষয়গুলো সেগুলো জানবো। আগামীকালকে ইনশাল্লাহ ডিজাইন করব। তো টুকিটাকি বিষয়গুলো যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এই ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে গেলে, সেগুলো জেনে নেই। তো আমি ট্রেস করব বা আমার এই জিনিসটা প্রয়োজন, এটাকে নিয়ে যাব, এই জন্য গুগল কিছু সফটওয়্যার দিয়েছে। সফটওয়্যারগুলোর মধ্যে হচ্ছে, যেমন আমি ইউজ করি কি, অসাম স্ক্রিনশট। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, আইকন দেখা যাচ্ছে, এগুলোতে আইকন বলে। আইকন মানে বুঝি? কথা বলেন না কেন, কথা বলতে হবে, সবাইকে এখনো তা আমি অসামটা ইউজ করি। এটা কিভাবে পাবো, আপনি গুগলে চলে যাবেন, গুগল এক্সটেনশন আপনাকে অনেক এই যে এক্সটেনশন চলে আসছে। গুগল এক্সটেনশনে চলে যাই, যাওয়ার পর ক্রোম ওয়েব স্টোর এক্সটেনশন, গুগল ক্রোম ফার্স্টেরটাতে চলে গেলাম। এখানে যাওয়ার পর আপনার যেটা ইউজ করে সুবিধা, যে আমি কি করেছি, আমি লিখেছি, আমি যেটা করেছি যে অসাম স্ক্রিনশট, AWESOME অসাম স্ক্রিনশট, স্ক্রিনশট, এটা লিখে যখন সার্চ দেব, সার্চ দেওয়ার সাথে সাথে এই অসাম স্ক্রিনশটের যে এটা, সেটা চলে আসবে। দেখেন এত স্লো হলে কিভাবে হয়। কালকে থেকে নেটে যে কি পরিমাণে স্লো কাজ করছে, তো এটা অলরেডি আমার এক্সটেনশনে করা আছে, যে
যে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে অসাম স্ক্রিনশট। এই যে এরকম একটা অপশন আসবে, আপনি অ্যাড টু ক্রোমে দেওয়ার সাথে সাথে এক্সটেনশন অপশন আসবে, এক্সটেনশন অ্যাড করে নিলে এই যে এখানে চলে আসবে। আরেকটা আছে আপনাদের জন্য দিই, সেটা হচ্ছে নিম্বাস, NIMBUS, নিম্বাস। এই যে নিম্বাস স্ক্রিনশট, এটা ক্লিক করেন। নিম্বাস স্ক্রিনশট যে দেখতে পাচ্ছি, এই যে এটা অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করবেন। যদিও আমার দুইটা প্রয়োজন নেই, আচ্ছা আমি একটা করে দেখাই আপনাদের জন্য। এখানে যখন আমি অ্যাড টু ক্রোমে দিয়েছি তখন সে বলছে আপনি কি এটা অ্যাড করতে চান, এই যে অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশন করার সাথে সাথে এখানে ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হচ্ছে, আর একটু পরেই ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে অ্যাড হয়ে যাবে। ওয়েট করি। একটা ব্যাকগ্রাউন্ড দেখে ডিজাইন করো তো, ফ্রি পিকে চলে যাও, নিজের মতো করে ডিজাইন করো, দেখি ট্রাই করো। অ্যাড হয়েছে? চেকিং। আচ্ছা এই যে দেখেন চলে এসেছে। এরপরে বলবে যে আপনি কি এটা সিঙ্ক করতে চান কিনা, টার্ন অন সিঙ্ক। আমি এটাকে সিঙ্ক করে দিলাম। আপাতত আমি লোকেশন ক্রিয়েট করতে চাচ্ছি না, এটাকে কেটে দেন, আমি সবই জানি। তো এখানে চলে যাই, নিম্বাসকে আচ্ছা আমার অনেকগুলো এক্সটেনশন তো আসলে সব এখানে শো করছে না, আমারটা আলাদাভাবে এখানে এসেছে। যে এই এক্সটেনশনে আপনাদেরটা কি ডাউনলোড করছেন সবাই, মানে আমার কথার সাথে সাথে নাকি দেখছেন? ম্যাম দেখতেছি, ডাউনলোড করি নাই তো, ডাউনলোড করব। ডাউনলোড পরেও করতে পারেন, এখন আপনার যেটা পছন্দের, যে অসামটা করবেন নাকি নিম্বাস করবেন, দুইটাই একই, ভালো কোনটা হবে? দুইটাই সেম, দুটোই সেম। তো কোনোটার একটু এমবি বেশি, কোনোটা একটু কমই যা। তো আমার এখানে অনেকগুলো আছে, আরও অনেকগুলো আছে, তো এই জন্য আমার এই যে এক্সটেনশন আলাদাভাবে এসেছে। আমি এখানে ক্লিক করে দেখেন সবগুলো দেখাচ্ছে, এই যে নিম্বাস স্ক্রিনশট, আমি দুইটাই আপনাকে দেখাচ্ছি। আমি অসাম স্ক্রিনশট যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার এখানে ভিডিও রেকর্ডারের অপশন থাকে, যে আপনি কি অডিও রেকর্ড করবেন, ভিডিও রেকর্ড করবেন নাকি। আমি হচ্ছে ক্যামেরাতে চলে যাই, ক্যামেরা অন, সরি এটা হচ্ছে রেকর্ড অপশনে আছে, আমি ক্যাপচারে চলে যাই। মানে অসামে হচ্ছে অনেকগুলো পার্ট আছে, তো আমি ক্যাপচার অপশনে চলে আসার পর ভিজিবল পার্ট, যেই পার্টটুকু দেখা যাচ্ছে আপনি কি সেই পার্টটুকুকে ক্যাপচার করবেন নাকি ফুল পেজ, যতটুকু ওয়েব পেজ এইভাবে স্ক্রল করলে যতটুকু আসবে টোটালটা করতে চান, নাকি সিলেক্টেড এরিয়া। তো আমি সাপোজ সিলেক্টেড এরিয়াতে সিলেক্ট করলাম। আচ্ছা এখানে করা যাবে না, এটা রেস্ট্রিক্টেড, অন্যটাতে চলে যাই, লার্নিং অ্যান্ড আর্নিং, এখানে এসে আসামে চলে যাই, ক্যাপচার করব সিলেক্টেড এরিয়া। সিলেক্টেড এরিয়া করার পরে এই যে দেখেন আপনি যতটুকু সিলেক্টেড করে দেবেন যে আমি এতটুকু ক্যাপচার করতে চাই, অটোমেটিক্যালি ক্যাপচার হয়ে যাবে। ক্যাপচার হওয়ার পরে যে অপশন আসবে ক্যান্সেল কপি ক্যাপচার, আমি ক্যাপচারে ক্লিক করি। এরপরে এরকম একটা পেজ ওপেন হবে। এগুলো কিন্তু একদম বাহিরের, মানে অনেকে আছে খুঁজে খুঁজে বের করে, বাট আমরা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে জিনিসগুলো কাজে লাগে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেল, আমি ডান দিলাম। ডান দেওয়ার পর এই ইমেজটাকে কপি করব, কপি ইমেজ নিয়ে ফটোশপে চলে যাই, কন্ট্রোল ভি পেস্ট করি, ইমেজটা আসলো, কন্ট্রোল টি দিয়ে আমাকে কি করতে হবে তখন আবার এটাকে ঠিকঠাকভাবে বসাতে হবে, এটাকে এইভাবে বসালাম। তো আমি এরকম একটা পার্ট নিয়ে আসলাম। এরপরে আবার কি করতে হবে, আমাকে আবার এখানে চলে যেতে হবে, যাওয়ার পর এটা কমপ্লিট। এরপরে ধরেন আমার এই যে এই ফার্স্টের পার্টটুকু হয়নি, এই পার্টটুকু তো করা যাবে না কারণ এটা হোম পেজ, এটা কিন্তু স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না। তো এরকম আপনাকে ছোট 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 পার্ট করে কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে আসতে হবে।
এর থেকে আরেকটা সুবিধা আছে কি, যে আপনি এখানে চলে যাবেন, যাওয়ার পর ক্যাপচারে যাওয়ার পর ফুল পেজে ক্লিক করার সাথে সাথে ওই যে আমি যেটা করেছিলাম ফুল পেজে, এই যে এটা চলে আসবে, এই টোটালটা চলে আসলো। এরপর আপনি এটাকে এনে বসালেন, বসানোর পর ডিজাইন করলেন, এটাকে লক করে নিয়ে তারপরে কোথায় কি আছে লিখলেন, ডিজাইন করলেন, কপি একদম হুবহু কপি করে আমরা রিডিজাইন বা ট্রেস করলাম। স্ক্রিনশটের বিষয়টা বুঝতে পেরেছি। নিম্বাসটা যদি দেখাই, নিম্বাস কই, নিম্বাসটা সিলেক্ট করি, অ্যাড হয়ে গিয়েছে। নিম্বাসে হচ্ছে আর কি সেম অপশন থাকে, ভিডিও রেকর্ড এগুলো অপশন আছে, বাট ওরটা একটু আলাদাভাবে আসে। এই যে ভিজিবল পার্ট অফ পেজ, পার্টের এই পেজের যতটুকু অংশ দেখা যাচ্ছে ততটুকু, নাকি ক্যাপচার ফ্রেগমেন্ট অনুযায়ী ক্যাপচার করবেন, সিলেক্টেড এরিয়া আপনি যে এরিয়াটুকু সিলেক্ট করবেন সেইটা, এন্টায়ার পেজ, ডিলে স্ক্রিন, কি করতে চাচ্ছেন। সিলেক্টেড এরিয়া দেওয়ার পর আমি যে এরিয়াটা সিলেক্ট করব সেটাই সে কী করবে, ক্যাপচার করবে। এই যে দেখেন এখান থেকে ক্লিক করলাম, ওকে। তারপর হচ্ছে এই যে তিনটা অপশন আসবে, আপনি যদি এটাতে ক্লিক করেন অটোমেটিক্যালি আরেকটা ব্রাউজারে চলে আসবে। কোথায় সেভ করতে চাচ্ছি, সাপোজ ডেস্কটপে, জাস্ট সরাসরি সে কী করবে, সেভ করে দিবে। নিম্বাসে হচ্ছে এডিট করার কোনো অপশন নেই, আপনি যতটুকু সিলেক্ট করবেন সরাসরি সেটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এই যে দেখেন স্ক্রিনশট সেভ হয়ে গিয়েছে। বাট অসামে হচ্ছে আপনি ওইটাকে এডিট করতে পারবেন, মানে নিম্বাসটা দিয়ে আপনি ওয়েবসাইটের এইটা কাজ করলেন কোনো প্রবলেম হবে না। বাট যদি এমন হয় যে আপনি ওই ইমেজটাকে স্ক্রিনশট নেওয়ার পরে এডিট করতে চাচ্ছেন, তাহলে নিম্বাসে এটা পসিবল হবে না, এটা অসাম দিয়ে করতে হবে। আপনারা দুইটাই করেন, দুইটা দিয়ে রেখে দেন, যেটা আপনাদের কাজের সুবিধা। কারণ শুধুমাত্র এইটার ক্ষেত্রে না, অন্য পরবর্তী যে কোনো কিছুর ক্ষেত্রেই আপনার এই জিনিসগুলো কি লাগবে, কাজে লাগবে। বিষয়টা ক্লিয়ার? তখন আপনি এখান থেকে এটা নিয়ে এসে ফটোশপে আবার নিয়ে যান, ওই যে ওরকম সেট করে বসাতে হবে, যে সেট করে বসাবেন, কাজ করবেন। তো স্ক্রিনশট নেওয়ার চেয়ে বেটার হয় কি, যে আপনি যদি পুরো পেজটাই কি করেন, ক্যাপচার করেন। তাহলে এক্সটেনশনটা বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে। এরপরে বিজনেস কার্ড ডিজাইনের সময় আমরা যখন গ্রাফিক রিভারে ঢুকলাম, বিজনেস কার্ডে ক্লিক করলাম, ওখানে ফন্টগুলো দেখা যাচ্ছিল যে কারা কোন কোন ফন্টগুলো আসলে বেশি ইউজ হচ্ছে, সেগুলো আমরা ফ্রিতে ডাউনলোডও করতে পারছি, রাইট? জি ম্যাম। তো এখানে একটা অপশন আছে যে আপনি চাইলে এখানে কি ফন্ট ইউজ হয়েছে জাস্ট এখান থেকে আমি দেখতে পাবো, ডাউনলোড তো করতেই পারবো, এখান থেকে আমরা দেখতে পাবো যে ফন্টটা আসলে কি। সেম অপশন এক্সটেনশনে চলে যাই, সব কিছু এক্সটেনশনেই অ্যাড হয়। এটাকে ডিলিট করি, লিখি হচ্ছে ফন্ট ফেস নিনজা, FONT ফন্ট, আলহামদুলিল্লাহ, ফন্ট ফেস নিনজা, NINJA, নিনজা। আমি এগুলো সব কালকে ডিলিট করে দিয়েছি। এন্টারে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে স্পেস না, ফন্ট ফেস নিনজা। সাপোজ এটা আমি কি করব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, ডাউনলোড হবে এখানে।
দেখাচ্ছি না। এখানে চলে যাই, ফন্ট স্ক্যানার চলে এসেছে। সাপোজ আমি এখানে যাব, এখন আমি জানতে চাচ্ছি ওরা যে ফন্টটা ইউজ করেছে, ফন্টটা দেখে আমার খুব ভালো লাগলো, এটা কি ফন্ট ইউজ হয়েছে। তাহলে আমি ফন্ট স্ক্যানারটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর তারপর হচ্ছে এই অপশনটা চলে আসবে, স্টার্ট স্ক্যান। এখানে ক্লিক করি। আপনি যেই লেখাটার উপরে আসবেন সাথে সাথে যে দেখেন লেখাটা দেখাচ্ছে সুলাইমান লিপি লেখা দেখা যাচ্ছে। এখানে আসি, সব একই ফন্ট ইউজ হয়েছে। এখানে আসার পর দেখেন সারাবুন, সারাবুন এটা কিসে আছে, সুলাইমান লিপিতে আছে। এখানে আসি, সুলাইমান লিপি, আচ্ছা সেম ফন্ট ইউজ করেছে। এটা বাদ আমি অন্য একটা ইসে চলে যাই। সাপোজ দিলাম কোন একটা ওয়েবসাইটের নাম বলেন তো কেউ, একটা ওয়েবসাইটের নাম বলেন কেউ। আরে একটা ওয়েবসাইটের নাম বলেন তো, একটা ওয়েবসাইটের নাম বলেন। daraz.com, ঘুরে ফিরে দারাজ। সাপোজ আমি ওর ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পর এখন এই ফন্টটা আমার খুব ভালো লেগেছে যে ওরা কী ফন্টটা ইউজ করেছে, বা কিছু ফন্ট আছে দেখলে খুব ভালো লাগে যে ফন্টগুলো কি, আমি নামটা জানতে চাই। তো সেম অপশনে চলে যাব, এখানে যাব ফন্ট স্ক্যানার, এটা ক্লিক করব, ক্লিক করার পর ওপেন হবে। দেখেন এখন আসেনি, অলরেডি সে শো করছে রোবট রেগুলার। আমি যখন স্টার্ট স্ক্যান দেব, স্ক্যান করার সাথে সাথে এই ওয়েবসাইটটাতে কি কি ফন্ট ইউজ করা হয়েছে টোটালটা সে শো করবে। পাশাপাশি আমি যখন যে ফন্টের উপরে যাব, মাউসটাকে নিয়ে যাব, অটোমেটিক্যালি সে কি করবে, ফন্টটাকে শো করবে। দেখেন সে কি কি সে স্ক্যান করে নিয়ে এসেছে, রোবোটো রেগুলার, হেলভেটিকা নিনো, হেলভেটিকা, তাহমা, এরিয়াল, স্যান্সেরিফ, সে এই সবগুলো ইউজ করেছে। আমি যখন যেটার উপরে যাচ্ছি তখন সে সেটার নাম দেখাচ্ছে। ফ্ল্যাশ তো এখনো লোডিংই হচ্ছে। রোবোটো রেগুলার, এটা কি ফন্ট, এটা কি ফন্ট, বিষয়টা বুঝতে পেরেছি। এক্সটেনশনের কাজটা কি বুঝতে পেরেছি। বাট ফন্ট নিনজাটা কি করলাম, ফন্ট ফেস নিনজা ওইটা খুব সুন্দর ছিল, আমি কি ডিলিট করে দিয়ে ভুল করলাম নাকি। ফন্ট ফেস নিনজাটা খুব সুন্দর ছিল। ওইটাতে হচ্ছে যে আপনি যেই এটার উপরে যাচ্ছেন ও একদম সবগুলো শো করবে, পাশাপাশি ডাউনলোড করারও একটা অপশন থাকতো। বাট এই ফন্টগুলোতে ডাউনলোড করার অপশন দেখছি না। ফন্ট স্ক্যানার, সে শুধু স্ক্যানই করছে, স্ক্যান করার পর আসলে আর কিছু অ্যাক্টিভ
অ্যাক্টিভ করছে না। আচ্ছা যাই হোক, তাহলে ফন্টের অপশনটা বুঝতে পেরেছি যে আমি যেই ফন্টের উপরে যাব সে সাথে সাথে সেই ফন্টটা কি ফন্ট সেটা শো করবে। ক্লিয়ার? জি ম্যাডাম। ওকে, এরপর আবার আরেকটা এক্সটেনশন দেখব, সেটা হচ্ছে যে সাপোজ সে কি কালারটা ইউজ করেছে। মাঝে মাঝে আমাদের এরকম প্রবলেম হয় না যে কি কালারটা ইউজ করেছে সেই কালার কোড আমরা জানি না বা পারফেক্টলি ওই কালারটা নিতে পারি না, বাট আমার এই কালারটা অনেক ভালো লেগেছে, এই পেনটাতে যে কালারটা করেছে খুব ভালো লেগেছে, বা এই ইয়েলো কালারটা ভালো লেগেছে, এখন এই কালারটা কি, অথবা এই গ্রিন কালারটা পারফেক্ট লাগছে, এটাকে কি কালারে আসলে করেছে আমরা জানি না। তো আমি আবার ক্রোমে চলে যাই, এখান থেকে আমরা এখন ডাউনলোড করব কালার পিক আই ড্রপার। এই যে কালার পিক আই ড্রপার, এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর তিনটা অপশন এসেছে, রেইনবো কালার পিক, জাস্ট কালার পিকার, ইনস্ট্যান্ট আই ড্রপার। দেখি একটা করি, রেইনবো কালার পিকার, এটাকে এক্সটেনশনে অ্যাড করি, ডাউনলোড হচ্ছে। ওকে, সিনকে অ্যাড করে দিলাম, আপাতত না, তাহলে চলে যাই। কালার পিকারটা কোথায় আছে, যে রেইনবো কালার পিকার, এটাকে পিনে নিয়ে আসি। ওকে, এখন আমি এটাতে চলে যাই, আমি পিঙ্ক কালারটাকে অন করে দেই। অন করে দেওয়ার পর এই যে সিলেক্টেড কালার, কি কালার আছে সেটা সে শো করবে, পিক কালার ফ্রম ওয়েব পেজ, এটাতে ক্লিক করি। এখন আসি ওয়েবসাইটটাতে, চলে এসেছি। দেখেন আমি যখন এখানে আসছি, এই যে কর্নার এখানে একটা অপশন শো করছে, হ্যাঁ, যখন এটাতে আসছি তখন এই কালারটা আছে, আবার যখন এই যে দেখেন আপনি যেই কালারের উপরে যাবেন সাথে সাথে সে সেই কালারটাকে কি করে নেবে, পিক করে নেবে, কোন কালারটা আপনার পছন্দের কালারটাকে সে পিক করে নিয়ে আপনাকে কালারটা শো করবে। এই যে এখানে বলেছিলাম যে কলমের এই কালারটা আমার খুব ভালো লেগেছে, আমি কলমের এই কালারটার উপরে চলে যাই। কালারটার উপরে চলে গেলাম, যে এই যে দেখেন প্রত্যেকটা কালার সে আলাদাভাবে শো করছে এবং কোড নাম্বারও চলে আসছে। তো এখন এখানে কথা হচ্ছে, আমি যে এখানে পিক কালার, আমি যে এখানে আসলাম, আসার পর আপনাকে একটু কষ্ট করে, এটা তো কপি করার মনে হয় কোনো অপশন নেই, কন্ট্রোল সি, দেখি তো কপি হয় কি না। সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করি, পেস্ট করি। ওকে, কালার তো পিক হচ্ছে। আমি এখান থেকে এই অরেঞ্জ কালারটা সিলেক্ট করি, কন্ট্রোল সি, আবার এখানে চলে যাই, কালারটাকে চেঞ্জ করে দেই, কন্ট্রোল ভি। এখানে চলে যাই, এই পিঙ্ক কালারটা সিলেক্ট করি, কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি হয়ে গেল। এখানে চলে যাই, কালার অপশনে চলে যাই, কন্ট্রোল ভি। ওকে, হ্যাঁ দেখেন কালার সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, কালার পিক আই ড্রপার যে ছিল ওইটা তো সেম অপশন ছিল,
যে আপনি কালার পিকটা এখানে যেটা করতে হচ্ছে যে পিক কালার ফ্রম ওয়েব পেজ, এখানে যাবেন, আপনার যে কালারটা প্রয়োজন সেই কালারের উপরে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কী হবে, ওই কালারটাই যেখানে শো করে কোড নাম্বারটা অটোমেটিক্যালি সে কপি করে নেবে। বিষয়টা বুঝতে পেরেছি? এটাকে জাস্ট মাউসে একটা ক্লিক করব, লেফট বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন কপি করে নিয়েছে। এরপর আপনি আপনার পেজে এসে যেটাতে এই কালারটা অ্যাড করতে চান ওইটার কালারটা এখান থেকে চেঞ্জ করে দিবেন, কন্ট্রোল ভি পেস্ট করেন, কালারটা অ্যাড হয়ে যাবে। কালার পিকারটা তাহলে পারবো? তাহলে আমাদের এখানে কাজ কি কি ছিল? বুটস্ট্র্যাপ, গ্রিড অবশ্যই লাগবে কাজ করার জন্য। এরপরে আমরা দেখেছি যে কিভাবে স্ক্রিনশট নিয়ে আসা যায়, যে শুধু ছোট ছোট স্ক্রিনশট নিয়ে আসলে দেখা যাবে কোনোটা আসছে কোনোটা আসছে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার পারফেক্টলি পুরোটা যাতে নিতে পারি, সো আমি কী করতে পারি যে একটা এক্সটেনশন ইউজ করতে পারি। তারপরে কি দেখলাম, কালার পিকার কি সেটা দেখলাম। ফন্ট কিভাবে আমরা চিনতে পারবো বা বুঝতে পারবো এটা কোন ফন্ট ইউজ হয়েছে সেটা করতে পারলাম। এখন একটা বিষয় আসি, এটা আপাতত ডিলিট করে দিই, আমাদের এখানে আর কোনো কাজ নেই, ক্লোজ করে দিই। আমি গ্রিডটা আপনাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ, টেনশন করবেন না। তো সাপোজ আমি এখানে কিছু একটা লিখলাম যে এলইডিপি ফন্টটাকে একটু ছোট করে দিই। এলইডিপি লেখার পর আচ্ছা এখানে চলে যাই, এটাতে তো অপশনটা নেই। ওই যে মাঝে মাঝে থাকে না যে এখানে তিনটা অপশন থাকে, তিনটা এরকম দাগের মতো থাকে, তিনটা লাইন থাকে, ওটাকে কি বলা হয়? কেউ নামটা জানি? নাম কি ডটেড লাইন এরকম ওটাকে কি যেন হোভার না যেন কি বলা হয়, দেখেন আমি ভুলে গিয়েছি। ওই তিনটার একটা নাম আছে, কি যেন হেডফোন না যেন, আচ্ছা ভুলে গিয়েছি, ওটা জেনে বলবো। কালকে কাজ করতে গেলেই সব একটা একটা করে মনে পড়ে যাবে। তো এই তিনটা লাইন দিতে গেলে আমরা কি করি, যে সাপোজ আমি এলইডিপি না, আমি এক কাজ করলাম, ডিলিট করে দিই, ফন্টটাকে আমি 20 করে দিলাম, দিয়ে ধরেন এখানে লিখলাম হোম। আবার ধরেন লিখলাম হোম 1, তারপর আবার লিখলাম হোম 2, হোম 3। তো এরকম লিখলাম, লেখার পরে আমি হচ্ছে এখানে কি করব, ওই লাইনটাকে অ্যাড করতে চাচ্ছি। তো লাইনটা অ্যাড করতে গেলে আমরা কি করি, যে বিভিন্ন শেপ ইউজ করি বা কিছু ইউজ করি। তো সাপোজ আমি এখান থেকে শেপ ইউজ করে এটাকে ক্রিয়েট করলাম, যেখানে তিনটা লাইন হবে আমি তিনটা লাইন এভাবে শেপ ইউজ করে করব। তিনটা অথবা অনেক সময় কি হয় চারটাও দেয়, তাই তো? নামটা যেন কি ছিল, এরকমটা থাকে না ওয়েব পেজের মধ্যে? জি ম্যাম। তো এখন আমি এটাকে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ডেস্কটপে সেভ করি। এটা হচ্ছে আনটাইটেলড 1 দিলাম। তো ডেস্কটপে চলে যাই, চলে যাওয়ার পর কোথায় আনটাইটেলড 1, এই যে এটাতে যাই, এটার প্রপার্টিস কত দেখি তো, প্রপার্টিসে চলে যাই,
কত আছে 407 কেবি। কত হলো এটা 407 কেবি আছে। তো মনে রাখতে হবে যে যারা ডেভেলপ করছে, আপনি যে জিনিসগুলো ইউজ করছেন, যে টেক্সট অথবা আপনি হচ্ছে শেপগুলো যে ইউজ করি, আমরা শেপগুলো ক্রিয়েট করি, এই শেপগুলো কি করে আমার কাজটাকে ভারী করে দেয়। যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় কি ওয়েবসাইটটা এত ভারী থাকে, যেমন কিছুক্ষণ আগে দারাজে ঢুকলাম, খেয়াল করেছেন ওটা কি হচ্ছে, লোডিং নিচ্ছে, কারণ কি ওর ওয়েবসাইটটা অনেক ভারী, লোড নিতে সময় লাগছে 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম সময় লেগে যাচ্ছে। বাট আমি যখন এই পেজটাতে ঢুকেছি তখন কিন্তু লোড অতটা বেশি নেয়নি, কারণ কি সে ম্যাক্সিমামই টেক্সট ইউজ করেছে এবং খুব কম হচ্ছে টেক্সট ইমেজ ইউজ করে, খুব কম হচ্ছে শেপ ইউজ করেছে। শেপগুলো হয় কি, সেগুলো আপনার ওয়েবসাইটটাকে ভারী করে দেয়। তো আমরা যেটা করব, আমার যে এইটা আছে, আমি যে ডিজাইনটা করছি, ডিজাইনটার সাইজটাকে কি করছে, ভারী করছে। তো আমি এই জিনিসটা ইউজ না করে আমি টেক্সট হিসাবে এটাকে ইউজ করতে পারি। কিভাবে, আসেন এখানে আবার সেই এক্সটেনশনে চলে যাই। এক্সটেনশনে যাওয়ার পর এখানে লিখেন ইকো ফন্ট, ICO, ইকো FONT, ইকো ফন্ট লিখে সার্চ দেন। এখানে যাই, ICO, ইকো FONT, ফন্ট ডাউনলোড। এই যে ইকো ফন্ট ফ্রি আইকন ফন্ট অ্যান্ড এসভিজি আইকন, এটাতে যাই, এটাতে গিয়ে ক্লিক করি। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এক্সটেনশন থেকে না, সরাসরি গুগল থেকে আমরা সার্চ করব। এই অপশনটা চলে আসবে। চলে আসার পর দেখেন এখানে বিভিন্ন ফন্ট এখানে শো করছে। যে এই ফন্টগুলো যদি আমি দিয়ে বানাতে যেতাম, শেপ দিয়ে বানাই, তাহলে কি হবে, এই যে ফন্টগুলো সব চলে এসেছে। এগুলো কিন্তু আইকনের মতো দেখা যাচ্ছে, প্রত্যেকটা কি আইকনের মতো দেখা যাচ্ছে না, মানে শেপের মতো। তো এগুলো যদি আমি বানাতে যাই, শেপ দিয়ে ক্রিয়েট করি, হবে কি আমার যে ওয়েবসাইটটা আমি ওয়েব টেমপ্লেটটা ডিজাইন করছি সেটা ভারী হয়ে যাচ্ছে। আর ভারী হয়ে গেলে কি হবে, আমার ওইটার সাইজটা বড় হয়ে যাবে। তারপরে হচ্ছে যে ক্লায়েন্টকে দেবো, সে ডেভেলপারকে দেবে, সাইজটা বড় হয়ে গেলে তার জন্য কি হবে, কষ্ট হবে কাজটা করার জন্য। তো আমি এটা কি করব, ইকো ফন্ট এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হচ্ছে মাত্র 3 MB। ডাউনলোডে চলে গেলাম। চলে যাওয়ার পর এটাকে কি করব, রাইট বাটনে ক্লিক, এক্সট্রাক্ট ফাইলস অথবা এক্সট্রাক্ট হেয়ার, একই কথা, ফাইলটা এক্সট্রাক্ট হবে। এই যে ইকো ফন্ট চলে এসেছে। এটার ভিতরে যাই, ভিতরে গেলে যে ফন্টের ভিতরে যাব, যাওয়ার পর এই যে দেখেন ইকো ফন্ট একটা অপশন আছে, এটা আমি ডাউনলোড ইনস্টল করব। রাইট বাটনে ক্লিক, ইনস্টল করি। ইনস্টল হয়ে গেল। এখন আসেন, সাপোজ আমি এখান থেকে সোশ্যালে ঢুকলাম। সোশ্যালে যাওয়ার পর যে আপনি কোন আইকনটা নিতে চান, ওয়েব অ্যাপ্লিকেশনে ঢুকি, সব আইকন আছে এখানে। মনে হচ্ছে যে এটা আইকন, আমি ফ্ল্যাট আইকন থেকে আইকন নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে আমি আরেকটা কি আছে, যে তা ফন্ট থেকে আইকন নিয়ে আসতে পারি ফন্টের মধ্যে গিয়ে। তো আমি এখানে আসলাম, আসার পর যে আপনি কি এখান থেকে কোনটা অ্যাড করতে চান সেটাকে সিলেক্ট করেন।
সাপোজ আমি এই ক্যালেন্ডারটা ইউজ করব, তো আপনি ক্যালেন্ডারটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর ক্যালেন্ডারটা কপি করি, Ctrl+C দিয়ে ফটোশপে চলে যাই। চলে যাওয়ার পর আমি হচ্ছে টাইপ টুলটা সিলেক্ট করে এখানে লিখি Ctrl+V, পেস্ট করলাম, এটা চলে এসেছে। কি ফন্ট ছিল যেন, ইকো ফন্ট। এই যে ইকো ফন্ট রেগুলার, এটাতে সিলেক্ট করি। এখানে গিয়ে Ctrl+V, পেস্ট করি। কি ব্যাপার, আসছে না? Ctrl+C, Ctrl+V, ম্যাডাম, হ্যাঁ দিদারুল ইসলাম ভাই মেসেজ দিয়েছে, বিদ্যুৎ না থাকার কারণে চার্জ শেষের পথে যে কোনো আচ্ছা, সময় আচ্ছা। ল্যাপটপ হ্যাঁ অবশ্যই। দিদারুল ইসলাম কি করেছে খেয়ালই নেই। ম্যাডাম বলেছেন তার বিদ্যুৎ নাই, ল্যাপটপের চার্জ শেষের পথে, যে কোনো সময় ল্যাপটপ অফ হয়ে যেতে পারে। প্রেজেন্ট ফাইল ভাই লিখেছে প্রেজেন্ট। আমি নাম না ডাকতে সবাই প্রেজেন্ট দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, সময় যে শেষ হয়ে গিয়েছে সেটা আসলে দেখিনি। আজকে অনেকগুলো দেখালাম চিট শিট কেন কাজ করছে না সেটা আমরা আগামীকাল দেখব, প্লাস ডিজাইন করব। চলুন প্রেজেন্ট দিই। ম্যাম, চার্জ না থাকার কারণে যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারি। কে কে কথা বলছে? দিদারুল ভাই। ও আচ্ছা, হ্যাঁ দিদারুল। এত এত এক্সটেনশন যোগ করছি, এত এত অপশন হচ্ছে যে পিসি লোডিং 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 নিচ্ছে শুধু।
মিঠুন, ফায়েজ, ফাতেহা, দিদার, আলামিন। আর যেন কে ছিল? ম্যাম আসি ম্যাম আসি হ্যাঁ হ্যাঁ দেখলাম। পরীক্ষার কি খবর? ম্যাম পরীক্ষা চলছে আমি ক্লাস করতেছি ম্যাম 24 আওয়ার টাইম তো সমস্যা নেই আর কি ও তো দেখে দেখে দিতে পারবেন তাই না? কপি পেস্ট? না ম্যাম এতটা দেখি না ম্যাম গুগলেই নাই কোশ্চেন কোথা থেকে দেখবো ম্যাম প্লাগান শুনছেন চেক হয়, ওই যদি কপি থাকে গুগল থেকে তাহলে মার্ক ম্যাম ফোন থেকে নেমে যায়। তার মানে রেস্ট্রিক্টেড, আর কি অনেক অপশন আছে। হ্যাঁ প্লাগারিজম চেক করার জন্য অপশন আছে। লোডিং আরেকটা অপশন করার কথা, গুগল অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে আপনারা যারা যারা আসছেন যাবেন, আর তো আমাকে তাহলে আর কি মেনটেন করতে হবে না, অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ওটা করলে ভালো হবে আমার মনে হয়, কারো টেনশন থাকবে না যে আমি প্রেজেন্ট হলাম কি হলাম না। ম্যাম ক্লাস কি শেষ? হ্যাঁ আপাতত ক্লাস শেষ, কালকে আবার বাকিটুকু দেখবো এবং হচ্ছে ডিজাইন করব। দিলাম ম্যাম। ঠিক আছে। আজকে 18 তারিখ। হ্যাঁ ম্যাডাম। 18 হ্যাঁ 18 আলামিন শেখ, ম্যাডাম। আজমান আরিফিন, নাইম, মাহবুব, জিম সে আবু সাইদ, নিপু, রাজু, তানভীর, ফয়সাল, তাহমিদ, তানভীর, ফয়সাল, তাহমিদ কি আসছে আজকে ক্লাসে? সঞ্জিদা ম্যাম ক্লাস করেনি। ফায়েজ, মিঠুন, ম্যাডাম। হ্যাঁ, দিদারুল হচ্ছে 54 ব্যাচের। উফ, আবার আরেকটা।
ম্যাম আমি তাহলে চলে যাই। হ্যাঁ নিপুজ যেতে পারেন। আচ্ছা ম্যাম ভালো থাকবেন তাহলে। আচ্ছা আর হচ্ছে যে যে জিনিসগুলো দেখালাম এগুলো দেখেন, কালকে আমরা হচ্ছে কাজ করব। ওকে, আচ্ছা ঠিক আছে ম্যাম, আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ। ফাতেহা লিমা। ওকে, আর কেউ বাকি সকালে ক্লাস করেছেন? আমার তো বাকি। দিদার দিয়েছি এই যে প্রেজেন্ট। জি ম্যাম। আচ্ছা আমি এদিকে এক কাজ করি। এই ম্যাম আজকে তাহলে যাই না, ভালো হ্যাঁ, থাকবেন। আজকে যান, আমরা আগামী ক্লাসে আবার বাকিটুকু দেখে ওটা কিভাবে ডিজাইন করব সেটা আবার সেকেন্ড পার্ট দেখব। এমনও হতে পারে যে আজকে তো ফার্স্ট পার্ট দেখলাম, কালকে সেকেন্ড 3 দিনও লেগে যেতে পারে, থার্ড পার্ট পর্যন্ত যেতে পারে। আচ্ছা ম্যাম, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা বাকি সবাই যারা আসছেন কেমন আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে